ত্রিকোণমিতি 7.7 এই চ্যাপ্টারে তোমাদের সবাইকে স্বাগতম। এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে হলো ত্রিভুজের গুণাবলী নিয়ে। এখন ত্রিভুজের গুণাবলীর মধ্যে আসলে কি কি আছে, এখানে আছে তোমার যে ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজের কোসাইন সূত্র, তারপর তুমি লম্ব অভিক্ষেপে কিছু প্রমাণ দেখতে পারবে। এইসব ব্যাপার স্যাপার নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এবং বলা যায় যে এখান থেকে সব সময় যেন বোর্ডে প্রশ্ন আসে, আর এখান থেকে কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু এখান থেকে প্রশ্ন চলে আসে। তো আমরা এখানে সব কি ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তবে মনে রাখবা যে আমাদের যে ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজের কোসাইন সূত্র আছে, এগুলো যে প্রমাণগুলো আছে, এই প্রমাণগুলো সাধারণত তখনই আসতো যখন সৃজনশীলটা ছিল না, বাট সৃজনশীল আসার পর দেখা যাচ্ছে যে এই প্রমাণগুলো দেওয়ার চাহিদা বা দেওয়ার প্রবণতা একদমই কমে গেছে। তো আমি সাধারণত এই প্রমাণগুলো তোমাকে অ্যাভয়েড করাচ্ছি, তুমি ইচ্ছা করলে নির্ধারিত করতে পারো। বাট এই যে সূত্রগুলো আসছে, এই সূত্রগুলোর ব্যাখ্যা আমি তোমাকে দিচ্ছি যে আমরা কিভাবে মনে রাখবো বা আমাদের কোন টেকনিকে মনে রাখলে আমাদের জন্য বেটার হবে, বা এখানে ছোট হাতের এ বলতে কি বোঝায়, বড় হাতের এ বলতে কি বোঝায়, এগুলো সব বিষয় নিয়ে আমি তোমাকে এখানে বলে দেবো। বাট আমি এখানে প্রমাণটাকে অ্যাভয়েড করে যাচ্ছি। ওকে, তো দেখো প্রথমে আসি আমরা হলো ত্রিভুজের সাইনের সূত্রতে। তো এখানে আমরা লক্ষ্য করছি যে ছোট হাতের এ ডিভাইড বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইকুয়াল টু টুয়াইস আর। তাহলে ভাইয়া এই যে ছোট হাতের এ আছে, এই ছোট হাতের এ বলতে কি বোঝায়? ছোট হাতের এ বলতে বোঝায় হচ্ছে তোমার ত্রিভুজের বাহুকে বোঝায়, অর্থাৎ বাহু, ত্রিভুজের বাহুকে বোঝানো হচ্ছে। আর এই যে ভাইয়া বড় হাতের এ আছে, এটা দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে অনেকে বলে ভাই এ তো কোণ বোঝায়, আসলে এ কোণ বোঝায়, কিন্তু হচ্ছে এ কোন কোণ, সেটা হচ্ছে এ বাহুর বিপরীত কোণ বোঝায়। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এ বাহুর বিপরীত কোণ। তো তার মানে তুমি শুধুমাত্র যদি বলো যে ভাই এটা কোণ বোঝায়, তাহলে জিনিসটা কিন্তু টোটালি ভুল। তার মানে মনে রাখবা যে উপরে যে বাহুটা দেওয়া থাকবে তার বিপরীত কোণটা অ্যাকচুয়ালি নিচে দেওয়া থাকে। একই রকম ভাবে তুমি যেখানে ছোট হাতের বি চিন্তা করো একটা ত্রিভুজের বাহু, তাহলে এই বি বাহুর বিপরীত কোণটাকে আমরা বলবো হচ্ছে সাইন বি, সি বাহুর বিপরীত কোণটাকে আমরা বলবো হচ্ছে সাইন সি। আর এখানে টোয়াইস আর হচ্ছে আমাদের পরিবৃত্তের ব্যাস। এমন কথা হচ্ছে ভাই পরিবৃত্ত বলতে আবার কি বোঝায়, তুমি জিনিসটা এখানে একটু ক্লিয়ার হয়ে নাও। ধরুন আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এটা হচ্ছে আমার এ কোণ, এটা হচ্ছে আমার বি কোণ, এটা হচ্ছে আমার সি কোণ। ওকে, তো প্রথম কথা হচ্ছে যে এটা হচ্ছে আমার এ বাহু। কেন ভাই এটা এ বাহু? কারণ এ বাহুর বিপরীত কোণকে আমরা কি বলেছিলাম বলতো? সাইন এ বলেছিলাম। ওকে, একই রকম ভাবে আমরা এই বি বাহুর বিপরীত কোণকে আমরা বলছিলাম কি বলতো? সাইন বি। তার মানে এটা হচ্ছে আমাদের বি বাহু, আর এটা হচ্ছে আমাদের কি বলতো? সি বাহু। তার মানে ইচ্ছা করলে কিন্তু আমরা এ বি সি ইচ্ছা মতো এখানে দিতে পারতেছি না, কারণ আমরা কিন্তু সূত্র অনুযায়ী বললে আমি এটাকে এখানে দিতে পারতেছি না, আমাকে এটা এখানে দিতে হবে। এটাকে একটা মনে রাখা আরেকটা টেকনিক আমি বলি ক্লাসে। দেখো যে বিসি হচ্ছে কি বলতো? বিসি, তার মানে এ বিসি ত্রিভুজের মধ্যে বিসি যদি চলে যায় তাহলে পরে কে থাকে ভাই? এ থাকে। তাহলে সেই এটাকে একটু ছোট হাতে লিখে দাও, সেটা হলো তোমার বাহু। একই রকম ভাবে এ বি, এ বি সি ত্রিভুজের মধ্যে যদি এ বি চলে যায় তাহলে কে থাকে ভাই? সি থাকে। এই যে সি বসে গেছে। এসি এ বি সি ত্রিভুজের মধ্যে এসি চলে গেলে কে থাকে? বি থাকে। এই যে ভাই বি এখানে বসে গেছে, এটাই আসলে। ওকে, এখন কথা হচ্ছে যে তাহলে ভাই এই যে টোয়াইস আর মানে পরিবৃত্তের ব্যাস বোঝাচ্ছে, এটা আসলে জিনিসটা কি বা পরিবৃত্ত জিনিসটা কি? তুমি দেখো যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু আছে, এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে যদি কোনো বৃত্ত গমন করে বা বৃত্ত যদি তোমার চলে যায়, তাহলে এটাকে বলা হয় তোমার পরিবৃত্ত। আর পরিবৃত্তের ক্ষেত্রে তোমার যে ব্যাসার্ধটা থাকবে বা যে ব্যাসটা থাকবে তাকে বলা হলো পরিবৃত্তের ব্যাস বা পরিবৃত্তের ব্যাসার্ধ। তার মানে আমরা এতটুকু জিনিস বুঝলাম যে পরিবৃত্ত বলতে কি বোঝায়, যে একটা ত্রিভুজে যে তিনটা শীর্ষবিন্দু থাকে, সেই তিনটা শীর্ষবিন্দু দিয়ে যদি কোনো বৃত্ত গমন করে তাহলে তাকে আমরা বলি পরিবৃত্ত। আর এই পরিবৃত্তের যে ব্যাস বা ব্যাসার্ধ থাকে তাকে বলা হয় পরিবৃত্তের ব্যাসার্ধ বা পরিবৃত্তের ব্যাস। ওকে, তার মানে আমরা এতটুকু জিনিস শিওর হয়ে নিলাম যে আমাদের ত্রিভুজের সাইনের সূত্রের মধ্যে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইকুয়াল টু টুয়াইস আর প্রত্যেকটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায় তা আমরা কিন্তু এখানে লিখে দিতে পারি যে টুয়াইস আর মানে হচ্ছে পরিবৃত্তের ব্যাস। তাহলে এই সূত্র সম্পর্কে আমাদের মোটামুটি পুরোপুরি একটা আইডিয়া হয়ে গেল যে অ্যাকচুয়ালি কোনটা দ্বারা আমরা এখানে কি বোঝাচ্ছি। তাহলে চলো বন্ধুরা আমরা দেরি না করে ত্রিভুজের সাইন সূত্র দিয়ে যে আমাদের বইয়ের মধ্যে যে সকল ম্যাথ আছে সেই ম্যাথগুলো আমরা দেখবো, এবং ওখান থেকে বেশ কিছু ম্যাথ আবার তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে। আমাদের এই চ্যাপ্টারের মধ্যে প্রথম টাইপটিতে আমরা চলে এলাম। তো প্রথম টাইপটার মধ্যে আমরা এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করবো সেই সূত্রটা আমরা একটু আগে শিখে এসেছিলাম। তো সেই সূত্রটা যদি আমি আরেকবার লিখি তাহলে হচ্ছে সেটা এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু টুয়াইস আর। তার মানে আমরা জিনিসটা কিন্তু এখানে এইভাবে লিখতে পারি যে এ বাই সাইন এ ইকুয়াল টু টুয়াইস আর। আসলে কারো কোনো আপত্তি থাকবে না, কারণ যেহেতু সবগুলো ইকুয়াল টু টুয়াইস আর ছিল। তাহলে এখান থেকে তুমি কিন্তু বলতে পারো যে এ ইকুয়াল টু হচ্ছে টুয়াইস আর সাইন এ, এটা কিন্তু আমরা বলতে পারি। তার মানে এটা যে আমাকে আলাদা করে মুখস্থ রাখতে হবে এমন কিন্তু কোনো কথা না।
একই রকমভাবে তুমি কিন্তু বলতে পারতো যে ভাইয়া তাহলে বি বাই সাইন বি ইকুয়াল টু আমি টোয়াইজ আর লিখতে পারি, তাহলে আমি এখান থেকে কি বি ইকুয়াল টু টোয়াইজ আর সাইন বি লিখতে পারি কিনা? অবশ্যই পারবা। আবার সি ইকুয়াল টু তাহলে আমি টোয়াইজ আর সাইন সি লিখতে পারবো। হ্যাঁ লিখতে পারবো, কেন পারবা না? অবশ্যই পারবা। তার মানে কথা হচ্ছে যে আমরা কিন্তু এখান থেকে অবশ্যই এগুলো লিখতেই পারি যে আমাদের ছোট হাতের এ ইকুয়াল টু টোয়াইজ আর সাইন এ, ছোট হাতের বি ইকুয়াল টু টোয়াইজ আর সাইন বি, একই রকম ভাবে ছোট হাতের সি ইকুয়াল আমরা কিছু বলতে পারি। ওকে, তাহলে চলো আমাদের এই জিনিসগুলো দিয়ে এখানে কোনোভাবে অঙ্কটা সমাধান করা যায় কিনা। আমি একটু মুছে ফেলতেছি যেহেতু আমার এটা কোনো দরকার লাগতেছে না। ওকে, তাহলে দেখো প্রথমে 1 নাম্বার ম্যাথে আমরা চলে আসি। তো 1 নাম্বার ম্যাথের মধ্যে আমাকে তারা বলছে বি মাইনাস সি ডিভাইড বাই হচ্ছে বি প্লাস সি ইকুয়াল একটা মিল টার্ম দিচ্ছে, আবার একটা তোমাকে রাইট সাইড দিয়েছে এখানে। ওকে, তাহলে আমি প্রথমে চলে আসি আমার বি মাইনাস সি ডিভাইড বাই হচ্ছে বি প্লাস সি, লেফট সাইড। এই দিকটা তোমাকে শিখালাম যে ছোট হাতের বি মানে আমরা কি লিখতে পারি, তুমি সেটাই লিখে দাও। টোয়াইজ আর সাইন বি মাইনাস টোয়াইজ আর সাইন সি ডিভাইডেড বাই টোয়াইজ আর সাইন বি প্লাস টোয়াইজ আর সাইন সি। তাহলে এখন তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, উপর থেকে তুমি কিন্তু টোয়াইজ আর কমন নিতে পারো, নিচ থেকে তুমি টোয়াইজ আর কমন নিতে পারো। তাহলে তুমি যদি উপর থেকে টোয়াইজ আর নিচ থেকে যদি টোয়াইজ আর কমন, তাহলে কি কাটাকাটি চলে যাচ্ছে না? তো সেই লাইনটা কিন্তু লেখার অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নাই। তার মানে আমি এখানে কিন্তু ডিরেক্ট লিখতে পারি যে সাইন বি মাইনাস হচ্ছে সাইন সি ডিভাইড বাই হচ্ছে সাইন বি প্লাস হচ্ছে কি বলতো সাইন সি। তার মানে আমি টোয়াইজ আর কমন নিয়ে সেই জিনিসটা কিন্তু কেটে দিয়েছি। তো এটা নিয়ে আসার কারণ কোনো প্রবলেম থাকবে না। এবং দেখো যে আমার এটাই কিন্তু তার এখানে প্রুভ করতে বসে হয়ে চলে আসছে। বাট এটা করলে তো হবে না, আমাকে এই পর্যন্ত যেতে হবে। তাহলে এখন আমি এখানে কি করতে পারি? এখন একটু তুমি চিন্তা করো যে তোমার কোনটা কিন্তু এখানে আসলে বি মাইনাস সি বাই টু এরকম কিছু একটা দেওয়া আছে, তার মানে আমার কিন্তু এখানে অ্যাকচুয়ালি বি আর সি দেওয়াই আছে। তাহলে আমি জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারি যে হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমার সাইন সি, এটা হচ্ছে আমার সাইন ডি। তার মানে আমার অ্যাকচুয়ালি উপরে সাইন সি মানে সাইন ডি আর নিচে হলো সাইন সি প্লাস সাইন ডি। এবং এই সূত্রগুলো কিন্তু আমরা প্রথম থেকে কিন্তু শিখে আসতেছি। ওকে, তার মানে আমরা বলবো টু কজ সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। একই রকমভাবে নিচে আমরা বলবো টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু হচ্ছে কজ সি মাইনাস ডি বাই টু। ওকে, তো আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকবে না। এরপর তুমি বুঝতে পারছো ভাইয়া নিশ্চয়ই এখানে টু আর টু কেটে দিবে। হ্যাঁ, টু আর টু কেটে দেবো। তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ একটু চিন্তা করো যে এই জিনিসটা মানে তুমি কি লিখতে পারো, যেহেতু গুণ অবস্থা আছে এখানে কোনো ঝামেলা নাই। আমরা এখান থেকে লিখতে পারি 10 বি মাইনাস সি বাই টু। দেখো 10 বি মাইনাস সি বাই টু আমার অলরেডি চলে আসছে। ওকে, কিন্তু ভাই এই জিনিসটা মানে তুমি কি লিখতে পারো? ভাই এই জিনিসটা মানে আমরা লিখতে পারি হচ্ছে যে কট বি প্লাস সি বাই টু। কেন? কারণ ভাই এখানে কজ বাই সাইন আছে। তো আমার এতটুকু জিনিস প্রায় মিলে গেছে, বাট এটা কিন্তু আমার এখন মিলে নাই। আমরা কিন্তু জানতাম যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে কত? পাই। তার মানে আমরা বলতে পারি বি প্লাস সি ইকুয়াল টু কি বলতো? পাই। তার মানে এটার নিচে যদি একটা টু থাকে, তার মানে বি প্লাস সি বাই টু ইকুয়াল টু কি লেখা যায়? পাই বাই টু লেখা যায়। সরি, পাই বাই টু তো থাকবেই, সেটা হচ্ছে কি পাই মাইনাস হচ্ছে এ। তার মানে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, আমরা কি পাই বাই টু মাইনাস কি বলতো এ বাই টু। যদি পুরোটাকে তুমি 2 দিয়ে ভাগ করতে, কারণ যদি এখানে 2 দিয়ে ভাগ করা আছে। ওকে, তার মানে আমরা কিন্তু এখন জিনিসটা এভাবে লিখতে পারি যে 10 বি মাইনাস সি বাই টু, এই জিনিসটাকে এভাবে ডিরেক্ট লিখে দাও কট পাই বাই টু মাইনাস হচ্ছে কি বলতো এ বাই টু। অর্থাৎ আমি এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমার বি প্লাস সি ছিল, আমি জিনিসটাকে এভাবে লিখে দিলাম। এখন কেন আমি এখানে পাই বাই টুটাকে নিয়ে আসাই লাগছে আমার, তার মেইন কারণ হচ্ছে যে আমরা 7.1-এ শিখেছিলাম যে পাই বাই টু এর আগে যদি কেউ না থাকে তার মানে অ্যাকচুয়ালি একটা 1 আছে। তার মানে এখানে অ্যাকচুয়ালি আমার কি বলতো যে 1 ইন্টু পাই বাই টু মাইনাস এ বাই টু, তার মানে এন এর মানটা বিজোড়। এন এর মানটা বিজোড় থাকলে হয়ে যায় যে কট কি হয়ে যায় বলতো 10 হয়ে যায়। এখন প্রথম চতুর্ভাগে সবগুলোর মানে হচ্ছে পজিটিভ। এবং দেখো এটাই কিন্তু আমার কি বলতো রাইট সাইড। তো দেখো নর্মালি যে আমাদের 7.7-এর যে সূত্র কয়েকটা ছিল সেটা দিয়ে আর আগের যে ফর্মুলাগুলো ছিল সেটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা অঙ্কটা সমাধান করে ফেলতে পারতেছি। তার মানে আশা করি তোমাদের এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকবেই না। এরপর আসো 2 আর 3 নাম্বার ম্যাথের মধ্যে। তো এই যে 2 আর 3 নাম্বার ম্যাথ আছে, এই 2 আর 3 নাম্বার ম্যাথটা প্রায় একই রকম। তার মানে এখান থেকে তুমি যে কোনো একটা ম্যাথ করতে পারলে আমি আশা রাখতে পারি যে পরে আরেকটা ম্যাথ তুমি নিজ দায়িত্বেই সমাধান করে ফেলতে পারবে, কোনো প্রবলেম হবে না তোমার। চলো আমরা একটু সমাধানের দিকে আগাই। তো আমি এখানে তোমাকে 2 নাম্বার ম্যাথটাই করে দিব, আর 3 নাম্বারটা তুমি নিজ দায়িত্বে বাসা করে ফেলবে। 2 নাম্বার ম্যাথের মধ্যে আসি আমরা। আচ্ছা, এখন কথা যে ভাই আমি এই লেফট সাইড থেকে আগাবো নাকি আমি রাইট সাইড থেকে আগাবো? তো সাধারণত তুমি এই কাজটা করবা যে যে পাশে তোমার বাহুর পরিমাণ বেশি থাকবে, ত্রিভুজে বাহুর পরিমাণ বেশি থাকবে, তুমি ঠিক সে বরাবর আগাবা, তাই তোমার কাছে ম্যাথটা সহজ মনে হবে। তাহলে আমরা এখানে রাইট সাইড থেকে আগাবো, যেহেতু আমার এখানে বাহুর পরিমাণ বেশি দেওয়া আছে। দেখো এখানে বি প্লাস সি বাই এ সাইন এ বাই টু, বাট এখানে কিন্তু তোমার বাহু নাই বললেই চলে। ওকে,
তাহলে এখন বাহু যেখানে বেশি সেখানে কেন করব, কারণ আমরা জানি বি মানে কি লেখা যায় ভাই, বি মানে হচ্ছে টুয়াইজ আর সাইন বি, আবার সি মানে কি টুয়াইজ আর সাইন সি, টুয়াইজ আর সাইন বি প্লাস টুয়াইজ আর সাইন সি ডিভাইডেড বাই টুয়াইজ আর সাইন এ, আর এখানে সাইন এ বাই টু, সাইন এ বাই টু রেখে দাও। এরপরে তুমি যদি টুয়াইজ আর যদি কমন নিয়ে নাও, উপর থেকে টুয়াইজ আর কমন, নিচের থেকে টুয়াইজ আর কমন, তার মানে টুয়াইজ আর কাটাকাটি। তুমি যদি টুয়াইজ আরটা কখন নাও লিখতে চাও, তুমি যদি ডিরেক্টলি বলো আমি 3 নম্বর লাইনটা আগে লিখবো, তুমি লিখতে পারো, স্যার এখানে তখন কোনো মার্কস কাটবে না। ওকে, এখন তুমি কি করবা, এখন তুমি অবশ্যই বলে যে ভাই আপনি উপরের সূত্রে অ্যাপ্লাই করেন, নিচের সূত্রে অ্যাপ্লাই করেন। আসলে আমি সেটাই করবো, যে উপরে আমি সাইন সি প্লাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, আর নিচে হচ্ছে 2 সাইন এ বাই 2 কস এ বাই 2, আর এখানে তোমার যা আছে তাই লিখে দাও। এখন কিন্তু তুমি খুব খুশি হয়ে যাবা, কেন, কারণ এখানে 2 কাটাকাটি, সাইন এ বাই 2 সাইন এ বাই 2 কাটাকাটি। ওকে, তা আমাদের প্রমাণে কি বলা হয়েছিল দেখো তো, আমাদের প্রমাণে তারা প্রমাণ করতে বলছে হচ্ছে 2 নম্বর ব্যাটে সাইন বি মাইনাস সি বাই 2, তার মানে আমাদের এখানে অলরেডি তোমার সাইন বি প্লাস সি বাই 2 কস বি মাইনাস সি বাই 2। আচ্ছা, আমরা বুঝি এখানে 3 নম্বর ম্যাথটা করতেছি, আমরা এখানে 3 নম্বর ম্যাথটা যেহেতু করতেছি, কারণ আমি এখানে 3 নম্বর ম্যাথটা ভুল করে তুলছি, তো যাই হোক 3 নম্বর ম্যাথ আমরা করতেছি, এখানে 2 নম্বর ম্যাথটা তাহলে তোমরা হোমওয়ার্ক করবা, হ্যাঁ, দুইটা তোমরা ডু করবা। ওকে, তার মানে দেখো আমাকে তারা প্রমাণ করতে বলছে কিন্তু কি বলতো, cos b মাইনাস সি বাই 2। তো আমার এই যে এখানে সাইন বি প্লাস সি বাই 2 আর এখানে cos a বাই 2, এই জিনিসটা কিন্তু আমার দরকার নাই। তাহলে এই জিনিসটা যদি আমার দরকার নাই, তাহলে আমি এই জিনিসটাকে এখন কিভাবে চেঞ্জ করতে পারি বা কিভাবে কাটাকাটি করে ফেলতে পারি, অলরেডি আমার অনেক কাটাকাটি গেছে। তোমরা একটু আগে শিখে আসো, দেখো যে এই যে বি প্লাস সি বাই 2, একটু আগে কিন্তু আমি একটু তোমাকে এখানে বুঝালাম যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হলে তোমার বি প্লাস সি বাই 2 আমরা কি লিখতে পারছিলাম, বি প্লাস সি বাই 2 আমরা লিখছিলাম পাই বাই 2 মাইনাস এ বাই 2। একটু আগে তোমাকে এটা শেখানো হয়েছে, তুমি এখানে সেই কাজটাই করে ফেলো, যে সাইন পাই বাই 2 মাইনাস এ বাই 2, নিচে যা আছে তাই লেখো, কজ হচ্ছে এ বাই 2, আর তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে কজ বি মাইনাস সি বাই 2। ওকে, তার মানে যেমনি হোক এটা কাটাকাটি করতে হবে, আসলে কাটাকাটি চলে যাবে। দেখো আমরা জানি এখানে একটা 1, তার মানে সাইন হলে সেটা কি হয়ে যাবে, কজ হবে, এবং সূক্ষ্মকোণটা ডিরেক্ট বসে যাবে, আর নিচে তোমার কজ এ বাই 2, আর এখানে যা আছে তাই। ওকে, কাটাকাটি করে দাও, কজ বি মাইনাস সি বাই 2, এটাই তোমাকে কি করতে বলছে বলতো, প্রমাণ করতে বলছে। আমাদের এখানে লেফট সাইড হবে, রাইট সাইড না। তার মানে আমরা রাইট সাইড থেকে শুরু করে আমরা লেফট সাইডে গিয়ে পৌঁছে গেছে। তার মানে দেখো আমি তোমাকে 3 নম্বর ম্যাথটা বুঝাইছি, এবং তোমাকে 2 নম্বর ম্যাথটা বুঝতে পারছো, এটা তোমাকে নিজ দায়িত্বে করতে হবে, কারণ এখানে তেমন কোনো কিন্তু পার্থক্য নাই। ওকে, এখন আমরা আমাদের লাস্ট যে ম্যাথটা আছে 4 নম্বর, সেই 4 নম্বর ম্যাথটা আমরা করার চেষ্টা করব। আর 4 নম্বর ম্যাথটা তোমরা অনেকে ভাবতে পারো যেটা মনে হয় অনেক কঠিন হয়ে যাবে, বাট খুব একটা কঠিন না। আমরা যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে আমাদের কাছে অনেক সহজ মনে হবে। ওকে, তা আমি জিনিসটা একটু মুছে দিই। এখন আমরা আমাদের 4 নম্বর ম্যাথে চলে যাবো, এবং 4 নম্বর ম্যাথটা একটু বড়, কিন্তু খুব একটা কঠিন তা না, তবে একটু জাস্ট বুঝতে হবে খালি এখানে। সেই জিনিসটা হচ্ছে কি, দেখো যে আমাদের এখানে যে রাইট সাইডে দেওয়া ছিল বি প্লাস সি বাই এ, এ সাইন এ বাই 2, তুমি দেখো এখানে কি দেওয়া আছে, বি প্লাস সি সাইন এ বাই 2 দেওয়া আছে, কিন্তু এখানে ডিভাইড বাই এটা নাই কিন্তু। ওকে, আবার তুমি একটু চিন্তা করো যে এই মিডল সাইডে তোমার যদি তুমি এখানে দুইটা নিয়ে কাজ করো, ধরো তুমি এই দুটা নিয়ে কাজ করতে চাচ্ছ, বা তুমি এই দুটা নিয়ে কাজ করতে যাচ্ছ, ঠিক আছে, যে কোনো দুইটা নিয়ে তুমি কাজ করতে যাচ্ছ, তখন দেখো যে এখানে যে ডান পাশে বা এই পাশে বাম পাশে আছে, সেই এটাকে তুমি কিন্তু এটার নিচে চিন্তা করতে পারতা। তুমি যদি এই দুটা নিয়ে সাপোজ চিন্তা করতা, তারপর তুমি বলতে পারতাম আমি এই বাহুটাকে আমি এটার নিচে ভাগ করে দেবো, বা তুমি যদি বলতে না ভাই আমি এটাকে বাদ দিলাম, আমি এইটাকে নিয়ে এটাকে এই বি প্লাস সি এ ডিভাইড বাই এ লিখবো, লিখতে পারো, কোনো সমস্যা নেই। তার মানে দেখা যাচ্ছে দেখো যে আমরা যদি এই যে মিডিল সাইড এখান থেকে যদি আমরা আমাদের ম্যাথটাকে শুরু করি, তাহলে আমাদের কাছে কিন্তু সহজ মনে হবে। তার মানে মিডিল সাইড থেকে আমি শুরু করলে আমি কই যাবো, লেফট সাইড নাকি রাইট সাইড, তুমি যে কোনো একদিকে যেতে পারো। মিডিল সাইড থেকে তুমি লেফট সাইডে যেতে পারো, রাইট সাইডে যেতে পারো, যে কোনো তুমি একদিকে যেতে পারো। বাট কথা হচ্ছে যে ভাইয়া দেখো যে রাইট সাইডের মধ্যে একটা এ আছে, লেফট সাইডের মধ্যে একটা আছে, তার মানে তুমি মিডিল সাইড থেকে তুমি চিন্তা করবা বি প্লাস সি বাই এ সাইন এ বাই 2 দিয়ে। তার মানে তুমি এটাকে মিডল সাইড থেকে এভাবে চিন্তা করো, এখন তুমি লেফট সাইড বা রাইট সাইড যে কোনো একদিকে চলে যাও। তার মানে এই এটা কোথা থেকে আনছি, এটা আনছি আমি যে কোনো দুইটা কল্পনা করে ডিভাইড বাই এ থেকে আনছি। ওকে, তো এখন এটা মানে আমরা কি লিখতে পারি, এটা মানে আমরা কি লিখতে পারি, চলো লিখে দেখো বি প্লাস সি বাই এ। এখানে তুমি ডিরেক্ট তুমি চিন্তা করলে তুমি বলবা ভাই আপনি খুব তাড়াতাড়ি লেখেন তো সাইন বি প্লাস সাইন সি, এটা বারবার টোয়াইজ আর লেখার কোনো দরকার নাই। আর এখান থেকে হচ্ছে সাইন এ, আমি তোমার কথা মতো লিখে ফেললাম, আর এখানে হচ্ছে সাইন এ বাই 2।
আর তুমি একটু চিন্তা করো, আগের বারের মতো তুমি যদি এখন একটু চিন্তা করতে চাও তাহলে কিন্তু আগের বারের মতো তুমি চিন্তা করো, তাহলে তুমি কি পাচ্ছ একটু দেখো, যে 2 sin c প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, আর এখানে হচ্ছে 2 sin a বাই টু কজ হচ্ছে a বাই টু, এখানে হলো sin a বাই টু। তো আমরা 2 কেটে দিব, sin a বাই টু sin a বাই টু কেটে দিব। ওকে, এখন তুমি একটু চিন্তা করো যে তোমার প্রমাণটা আসলে কি দিয়ে করতে বলছে তারা। তোমার প্রমাণটা তারা করতে বলছে যে a sin a বাই টু প্লাস হচ্ছে b, আর এই মিডল সাইড তো আমাদের আছে, এখন আমরা যে কোনো এক সাইডে যাব, ঠিক আছে। তাই আমরা এখন যে কোনো যদি একসাথে যেতে চাই তাহলে আমাদের এখানে আমরা কার সাথে মিলাতে পারি প্রথমে। তো আমরা এখানে চেষ্টা করবো হচ্ছে যে এই জিনিসটা নিয়ে আসার জন্য আগে, এই জিনিসটা, কারণ আমরা একটু আগে শিখছিলাম যে নর্মালি এখান থেকে এখানে চলে আসছে, তো আমরা এই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি এখানে দিচ্ছে। ওকে, তাহলে আমি আগের বারের মধ্যে যদি কাজ করি তাহলে আমি এখন এখানে লিখতে পারি হচ্ছে সাইন এ বাই টু মাইনাস এ বাই টু, তো না আগে কি হবে তো পাই বাই টু মাইনাস হচ্ছে কি এ বাই টু, ঠিক আগের ম্যাটটাই। আগের ম্যাটটার নাম মুছলে হয়তো ভালো হইতো, যাই হোক কোনো সমস্যা নেই। আর নিচে আছে আমাদের কি বলতো কজ এ বাই টু। এখন তুমি জানো যে এখানে তুমি কজ এ বাই টু পেয়ে যাবে, তার মানে তোমার শেষ পর্যন্ত কি থাকলো বলো তো, শেষ পর্যন্ত তোমার থাকলো হচ্ছে কজ বি মাইনাস সি বাই টু। আর এই যে তোমার এটা ছিল, এটাকে তুমি এখানে দিয়ে দাও, তাহলে অতএব তুমি লিখবা যে বি প্লাস সি সাইন এ বাই টু, আর এখানে তুমি কি দিলা, এ দিলা। কেন? কারণ এই যে এটা ছিল, এই এটাকে তুমি এখানে দিয়ে দিলা। এখন তোমার এটা কিন্তু রাইট সাইড হয়ে গেছে, তার মানে মিডল সাইড থেকে রাইট সাইডে চলে গেছে। এটা তো বুঝলাম ভাই, কারণ এই অঙ্কটা আপনি একটু আগে বুঝাইছিলেন, কিন্তু কথা হচ্ছে যে মিডল সাইড থেকে রাইট সাইডে যেতে পারছি কিন্তু ভাই মিডল সাইড থেকে লেফট সাইডে কিভাবে যাবো? কারণ আমার তো উপায় এটাই, তাহলে আমি এখানে আমার কি একটা জিনিস পরিবর্তন করব যে পরিবর্তনটার মাধ্যমে আমি মিডল সাইড থেকে লেফট সাইডে আসতে পারবো। এখন চলো আমরা সেটাই দেবো, কারণ এই অঙ্কটা আমরা একটু আগে দেখে আসছি। তার মানে আমাদের এখন টার্গেট হচ্ছে মিডল সাইড থেকে লেফট সাইডের দিকে যাওয়া। ওকে, তো এখন এখানে আমরা ছোট্ট একটা কাজ করব। সে কাজটা হচ্ছে কি দেখো, যে আমরা এই জিনিসটাকে লিখতে পারবো না, এই জিনিসটা লিখলে আমরা রাইট সাইডে চলে যাবো। তো লেফট সাইডে আসার জন্য আমাদের এখানে ছোট্ট একটা কাজ করতে হবে। সে কাজটা হচ্ছে সাইন বি প্লাস হচ্ছে সাইন পাই মাইনাস এ প্লাস বি সাইন এ। অর্থাৎ আমি এখানে ছোট্ট যে কাজটা করলাম সেই কাজটা হচ্ছে কি দেখো, সে কাজটা হচ্ছে যে প্রথমেই এই যে সি আছে, এই সিটাকে আমি এখান থেকে বাদ দিয়ে দেবো। তাহলে কেন ভাই সিটাকে আপনি বাদ দিয়ে আপনি এ প্লাস বি লিখবেন? কারণ তুমি দেখো যে তোমার রাইট সাইডের দিকে বি মাইনাস সি এরকম কিছু একটা ছিল, কিন্তু আমার লেফট সাইডে যখন আমি কোনগুলাতে প্রমাণের দিকে আসবো এখানে কিন্তু ভাই কোনো সি বলে কোনো কথা নাই। তার মানে তুমি যদি এখানে সিটাকে রেখে দাও তাহলে এখানে পুরোপুরি বোকামি হবে এবং তুমি আবারও ঘুরে ফিরে রাইট সাইডে চলে যাবা। তার মানে তোমাকে মিডল সাইড থেকে লেফট সাইডে আসার জন্য অবশ্যই এই সি কোনটাকে লিখতে হবে পাই মাইনাস এ প্লাস বি, যেন তুমি লেফট সাইডে ফেরত আসতে পারো। এখান থেকে তুমি সিটাকে ভ্যানিশ করে দিলা। ওকে, এরপর আমি লিখলাম হচ্ছে সাইন বি প্লাস হচ্ছে এখান থেকে তোমার আসবে হলো সাইন এ প্লাস বি ডিভাইড বাই হচ্ছে সাইন এ ইন্টু হচ্ছে সাইন এ বাই টু। ওকে, এখন ভাইয়া তোমার তুমি মাথা থেকে সব কিছু ঝেড়ে ফেলে দাও, তোমার অ্যান্সার এখানে মিলে যাবে মাস্ট। কিভাবে? যে এই যে বি আছে আর এই যে তোমার এ প্লাস বি আছে, তুমি এটা এখন সি চিন্তা করো, এটাকে তুমি এখন ডি চিন্তা করো। তার মানে তুমি এখন উপরে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করবা, আর নিচে তোমার যে সাইন টু আই যে সেটার ফর্মুলা অ্যাপ্লাই করবা। এরপর তুমি দেখবা যে এখান থেকে আশা করি কাটাকাটি চলে যাবে এবং শেষ পর্যন্ত এই যে লেফট সাইডটা আছে এই লেফট সাইডে আসতে বাধ্য হবে। তার মানে আমি কিন্তু পুরোটা করে দিলে অ্যাকচুয়ালি এটা পুরোটাই মনে করো যে আমি করতেছি এরকম একটা জিনিস ব্যাপার হচ্ছে, তোমাদেরকে করতে হবে। বাট আমি তোমাকে শুধু এতটুকু বললাম যে তুমি যদি সিটাকে চেঞ্জ না করে যদি তুমি প্রথমেই সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করো তাহলে তুমি রাইট সাইডে চলে যাবে। বাট যখন তুমি সিটাকে চেঞ্জ করে দিচ্ছ, যখন তুমি সিটাকে চেঞ্জ করে লিখছো পাই মাইনাস এ প্লাস বি, তখন মনে রাখবে তুমি মিডল সাইড থেকে লেফট সাইডে চলে আসছো। আর এখানে কিন্তু তোমাকে ওই আগের বারের মতোই ফর্মুলা অ্যাপ্লাই করতে হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি বা সাইন সি মাইনাস সাইন ডি, আর নিচে তোমার সাইন টু আই যে সূত্র। এবার তুমি কাটাকাটি করবো, যদি না মিলে তুমি জোর করে এটা লিখে দিবা, যেটা আসতেই হবে। কারণ এটা না আসলে কি আসবে? এটা তো আসতেই হবে। না আসা মানে কি? না আসা মানে আমি ভুল করতেছি, তো আমি তো ভুল করতে চাই না। তার মানে আমি কি করবো? যেমনি হোক এটা এখানে বসাই দিব। তো এখানে কাটাকাটি করা যাবে না, কাটাকাটি করলে সারা সন্দেহ করবে, সো কাটাকাটি করবা না, জাস্ট বসাই দিবা। ওকে, তার মানে আমি বলতে পারি যে আমাদের যে টাইপ 1টা আছে, এই টাইপ 1-এর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমাদের কাছে একদম পুরো পানির মতো মনে হচ্ছে। যদি পানির মতো মনে হয়ে থাকে তাহলে আমাদের এখান থেকে যদি কখনো কোনো বোর্ডে ম্যাথ আসে আমরা অবশ্যই করতে পারবো।
আমরা আমাদের পরবর্তী টাইপে চলে এলাম। আমাদের পরবর্তী টাইপটি হচ্ছিল লম্ব অভিক্ষেপ সংক্রান্ত। তো লম্ব অভিক্ষেপে যে ফর্মুলাগুলো আছে এগুলো সাধারণত দেখা যায় যে আমরা অনেক সময় সূত্র ভুল করে ফেলি, কারণ এই সূত্রটা অনেক কাছে কঠিন মনে হতে পারে। তো আমি এখানে প্রথমে বেশ কিছু ম্যাথ লিখে রেখেছি, কিন্তু এই ম্যাথগুলো সমাধান করার জন্য তোমাকে এই যে লম্ব অভিক্ষেপে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমাকে আগে জানতে হবে। তো সূত্রগুলো আসলে আহামরি তেমন কঠিন কিছু না। যেমন দেখো যে আমরা জানি এখানে এ বলতে বাহুকে বোঝানো হচ্ছে, আর আমাদের এখানে cos c cos b এগুলো হচ্ছে আমাদের কি কোণ বোঝানো হচ্ছে। আচ্ছা, তো এখন দেখো যে আমরা জিনিসটাকে কিভাবে মনে রাখার চেষ্টা করব। তো এখানে দেখো ছোট হাতের আছে তোমার এ, ছোট হাতের এ আছে। তো ইকুয়াল টু যখন তুমি দিবা তখন তুমি মনে রাখবা যে এ যেহেতু প্রথমে আমরা লিখছি, তাহলে আমরা এটাকে আর লিখবো না। তাহলে ভাইয়া এটাকে যদি আমরা না লিখি তাহলে আমার কাছে আর কোন কোন বাহু পড়ে আছে? আমার কাছে এখন বি বাহুটা আর সি বাহুটা পড়ে আছে। আচ্ছা গুড, তাহলে আমি এখন এই বি বাহু লিখবো আর সি বাহু লিখবো। এখন যখন আমি এখানে বি বাহু লিখবো তখন আমি অবশ্যই এই যে কজ আছে, কজটা আমি এখানে বলবো কজ সি। তার মানে বি লিখলে আমি লিখবো হচ্ছে কজ সি। আবার যখন আমি সি লিখবো তখন আমি এখানে কি লিখবো? তো কজ বি লিখবো। তাহলে ভাইয়া টেকনিকটা তো আসলে একদম মানে কঠিন বলা যায়। তুমি এখন একটু চিন্তা করো, তুমি ধরো না তুমি এই সূত্র জানো না, তার মানে আমার এখানে বি বাহু, তার মানে আমার ডান পাশে বি বাহু বলে কোনো বাহু থাকবে না এবং বি কোণ বলে কোনো কোণও থাকবে না। আবারও বলতেছি, বামে যেহেতু বি বাহু, তার মানে ডান পাশে বি বাহুও থাকবে না, বি কোণও থাকবে না। তাহলে এখন ভাইয়া কে পড়ে আছে এখন একটু বলো তো? তাহলে ভাইয়া এখন পড়ে আছে আমার এ বাহু আর এ কোণ, সি বাহু আর সি কোণ। গুড, তার মানে এ বাহু আর সি বাহু, এ কোণ আর সি কোণ। তার মানে এর সাথে তুমি যে কোণটা লিখবা সে লিখবে cos সি লিখবা, অর্থাৎ তুমি তোমার যে দুইটা বাহু আর দুটা কোণ আছে তার মানে এ বাহুর সাথে তুমি সি কোণকে দিয়ে দিবা, অর্থাৎ বিপরীতটাকে দিয়ে দিলা। বিপরীত বলতে ওই বিপরীত না যে এ বাহুর বিপরীত কোণ এটা না, তোমার যে এ আর সি পড়ে আছে সেই এ বাহুর সাথে সি কোণকে তুমি দিয়ে দাও। তাহলে একই রকম ভাবে এই পুরো জিনিসটাকে তুমি এখানে উল্টিয়ে লেখো। উল্টে কেমন লিখতে হবে? আগে সি লেখো, পরে তুমি লিখবা হচ্ছে cos এ। অর্থাৎ এখানে আমার যা ছিল এখানে সেই কাহিনীটা একটু উল্টা কাহিনী হয়ে গেছে। একই রকম ভাবে তোমরা যদি সিটাকে চিন্তা করো তাহলে বাম পাশে শুধু সি বাহু আছে, ডান পাশে সি বাহু আর সি কোণ থাকবে না। তাহলে কে কে থাকবে? এ বাহু আর এ কোণ, ওকে, আর বি বাহু আর বি কোণ। তার মানে তুমি যদি প্রথমে এ বাহু লেখো তাহলে অবশ্যই এখানে লিখবে হচ্ছে বি কোণ, আর এখানে যদি বি বাহু লেখো তাহলে অবশ্যই এখানে লিখতে হবে কি বলতো? এ কোণ। তো এই হচ্ছে আমাদের কি বলতো লম্ব অভিক্ষেপের ফর্মুলা। তার মানে এই টাইপের যদি কখনো কোনো ফর্মুলা তোমার কাছে দিয়ে দেয় পরীক্ষায়, তুমি কিন্তু অবশ্যই করতে পারবে। ওকে, তো আমরা সূত্রগুলোকে এই পাশে রেখে দিলাম। এখন আমরা চলে আসি হচ্ছে আমাদের ম্যাথের মধ্যে। তো ম্যাথের মধ্যে আসলে একদম এগুলো একদমই সহজ। প্রথম ম্যাথটা যদি আমরা করতে যাই, লেফট সাইড, তোমাকে এখানে যা দেওয়া, এখানে আসলে কিচ্ছু করা লাগবে না। এখানে তোমাকে যা দেওয়া আছে তুমি বি প্লাস সি দিয়ে কজ এ কে গুণ করবা, সি প্লাস এ দিয়ে কজ বি কে গুণ করবা, এ প্লাস বি দিয়ে কজ সি কে গুণ করবা। দেখো আমি এখানে সেই কাজটা করতেছি। তাহলে আমি পাচ্ছি হচ্ছে বি কজ এ প্লাস হচ্ছে সি কজ এ প্লাস হচ্ছে সি কজ বি প্লাস হচ্ছে এ কজ বি প্লাস হচ্ছে এ কজ সি প্লাস হচ্ছে বি কজ সি। ওকে, এখন তুমি এখানে কি করবে একটু চিন্তা করো। তোমাকে এই দিকে রিঅ্যারেঞ্জ করা দরকার নাই। বি কজ এ এটার সাথে কাকে যোগ করবা? তুমি এটার সাথে অবশ্যই তুমি এখানে এ কজ বি কে তুমি যোগ করবে। এখন দেখো তো এ কজ বি কোথায়? যে এ কজ বি কথা। আর কেন ভাই আপনি এটার সাথে এটা খুঁজে পেলেন? কারণ এখানে তুমি যা পাবা বিটাকে এ জায়গাতে, এটাকে বি এর জায়গাতে, ছোট বড় চিন্তা করো তাহলে তুমি এটাই পাচ্ছ। ঠিক আছে, তাহলে মানে এই দুটা মানে তুমি কি লিখতে পারো? এই দুটা মানে তুমি সি লিখতে পারো। কেন ভাই? কারণ যদি এখানে এ আর বি আছে তার মানে এখানে এ বি বাদ দিয়ে বাকি যা থাকবে তাকে চিন্তা করতে হবে, সি কে চিন্তা করতে হবে। দেখো সি এর সাথে আমার এটা কিন্তু ছিল। ওকে ভাইয়া, বুঝলাম। এরপরে অন্য কালারের কলম কি আমার নেই নাকি হারিয়ে গিয়েছে? ওকে, পাওয়া গেছে। ওকে, এখন তুমি দেখো যে এখানে সি কজ এর সাথে কাকে নিবা? সি কজ এর সাথে নিবা হচ্ছে এ কজ সি কে। তাহলে আমরা এই দুটা মানে আমরা কি লিখতে পারি? ছোট হাতের বি লিখতে পারি। ওকে, এরপরে বি কজ এর সাথে অবশ্যই এই যেখানে ভুল করছে দেখছো, এখানে তাহলে কি হবে বলতো? আমার সি কজ বি হবে, কারণ এইসব মিস্টেক হতে পারে, এক দুইটা বাহু মিস্টেক হতে পারে। ওকে, তাই তোমরা নিজে ধরে ফেলে তার মানে বুঝে গেছে, তুমি অবশ্যই এখন পারো। ওকে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমার কি বলতো? রাইট সাইড অঙ্ক এখানে শেষ। তার মানে একদম নর্মাল একটা ম্যাথ ছিল। ওকে, এখন আমাদের 2 আর 3 নাম্বার ম্যাথ, এই দুটা ম্যাথ দেখতে কিন্তু প্রায় একই রকম। তো এই দুটা ম্যাথের মধ্যে আমি একটা ম্যাথ করে দেবো। কোনটা ম্যাথ করে দিই? আমি এখানে ধরে নাও তোমার 2 নাম্বারটাই করে দিচ্ছি, তোমরা 3 নাম্বারটা নিজ দায়িত্বে করবে। এখানে আহামরিতে এমন কোনো কঠিন কিছু নাই। আমি তোমাকে যেভাবে শেখাবো 2 নম্বরটা তুমি ঠিক সেভাবে 3 নাম্বার ম্যাথটা করে ফেলবে। ওকে, তো আমরা 2 নাম্বার ম্যাথের মধ্যে চলে আসি। আমাদের এখানে লেফট সাইডে কি দেওয়া আছে আমরা সেটা একটু লিখে ফেলি। এ কজ বি প্লাস কজ সি। ওকে, আমাকে এটা দেওয়া আছে। এখন তুমি এখানে কিন্তু এটা বলতে পারতাম আমাকে যে ভাইয়া আপনি তো বলছিলেন যে যে পাশে বাহুর পরিমাণ বেশি থাকে সে পাশ দিয়ে অঙ্কটা করলে সুবিধা হয়। তুমি এখান দিয়ে অঙ্কটা করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে,
তার মানে আমার এখানে থাকলো হলো এ, এখানে হলো cos b প্লাস হচ্ছে cos c। ওকে, তাহলে আমি এখন পরবর্তী লাইনে গিয়ে আমি তো কোনো কাজ খুঁজে পাচ্ছি না, আমাকে তো একটা কাজ করতে হবে, কারণ আমাকে তো দেখাইতে হবে যে আমি কাজ করতে পারি। ওকে, লিখে ফেললাম যে a cos b প্লাস হচ্ছে আমার কি বলতো a cos c। এরপরে হলো ঝামেলাটা, এরপর আমি কি করবো এটা আমি বুঝতেছি না। বাট তুমি যদি রাইট সাইড থেকে করো তুমি কিন্তু অঙ্কটা করতে পারবা, সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে আমি যেহেতু লেফট সাইডে শুরু করছি a cos b প্লাস a cos c, এখন এটা মানে আমি কি লিখতে পারি? তখন আমার কাছে একটা জিনিস সমাধান চলে আসলো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তো এই যে a cos b এখানে পাচ্ছি এই সূত্রের মধ্যে, তার মানে আমি তো a cos b মানে লিখতে পারি, a cos b মানে আমি লিখতে পারি হচ্ছে c মাইনাস b cos a, এটা আমি লিখতে পারি। ওকে, তার মানে c মাইনাস b cos a এটা আমি লিখতে পারি। একই রকম ভাবে a cos c মানে আমি কি লিখতে পারি? a cos c মানে আমি লিখতে পারি ভাইয়া b মাইনাস c cos a। ওকে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে আমি এইটা আসলে কোথা থেকে অ্যাপ্লাই করছি। ওকে, এরপর আমি b প্লাস c লিখলাম, মাইনাস কমন নিলাম, b প্লাস c cos a। এখানে একটা কথা বলে দিই যে তুমি ইচ্ছে করলে কিন্তু cos এটা কিন্তু তুমি b প্লাস c এর আগে লিখতে পারবে না, ঠিক আছে? আগে বাহুর পরে কোনটা লিখতে হয়, কারণ তোমরা কিন্তু কখনো এরকম কেউ লেখো না, এরকম সবাই লেখো 2 cos a, কেউ কিন্তু এরকম কেউ লেখো না যে cos a ইন্টু হচ্ছে 2, এটা কিন্তু কেউ লেখো না, তোমরা আগে ইয়াটাই লেখো, বাহুটাই লেখো। ওকে, এখন তুমি বলবা অবশ্যই ভাই আপনি এখান থেকে চোখ বন্ধ করে b প্লাস সিটাকে কমন নিয়ে নেন। আমি তোমাদের কথা শুনে b প্লাস সিটাকে কমন নিয়ে নিলাম, এবং দেখা যাচ্ছে যে আমার প্রায় প্রমাণের অনেকটা অংশ চলে আসছে। তো আমি খুব খুশি হয়ে গেছি, কারণ আমার প্রমাণ প্রায় মিলে যাচ্ছে। আর 1 মাইনাস কজ এ আমি বলছি এই সূত্র তোমাকে জীবনে ছাড়বে না, এই জন্য তুমি একে আজীবন মুখস্থ রাখবা, 2 সাইন স্কোয়ার a বাই 2। তো বুঝতে পারছো তুমি যখন একে রিয়ারেঞ্জ করে লিখো তোমার কিন্তু চলে আসছে সাইন স্কোয়ার a বাই 2 ইকুয়ালটা আমার কি বলতো রাইট সাইড। ওকে, তাহলে তোমরা নিজ দায়িত্বে অঙ্কটা করার একটু চেষ্টা করবা বাসায়, আর তোমরা অবশ্যই এটা তোমরা লেফট সাইড থেকে শুরু করতে পারো। তো আমি আশা রাখতে পারি যে এরকম সংক্রান্ত যদি কখনো তোমাকে ম্যাথ দিয়ে দেয় লম্ব অভিক্ষেপ সংক্রান্ত, তোমরা এখানে অনেক সময় সূত্র গুলিয়ে ফেলো যে ছোট হাতের এ কাছে দেবো, ছোট হাতের বি কাছে দেবো, এগুলো এখন আর কোনো ব্যাপার হবে না আশা করি। তো চলো বন্ধুরা, আমরা এই টাইপ থেকে বেরিয়ে আমরা আমাদের এখন পরবর্তী টাইপে চলে আসি। আমরা আমাদের পরবর্তী টাইপে চলে এলাম। তো এই টাইপের জন্য তোমাকে এক্সট্রা করে কোনো ফর্মুলা মুখস্থ রাখতে হবে না, কারণ তুমি এর আগে যে ফর্মুলাগুলো শিখে এসেছো সেটা দিয়ে তোমার এখানে অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাই চলো আমরা কাজটা করে ফেলি যে আমাদের এখানে কোন সূত্র মূলত লাগতে পারে। আমরা কিন্তু জানি যে a বাই সাইন এ ইকুয়াল টু হচ্ছে কি বলতো টুয়াইজ আর, এটা আমরা সবাই শিখে আসছি। তার মানে এখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে a ইকুয়াল টু হচ্ছে কি বলতো টুয়াইজ আর সাইন এ। তার মানে আমি যদি তোমাকে কখনো যদি বলি তাহলে সাইন এ মানে কি হবে, তখন তুমি বলো যে ভাই সাইন এ মানে হচ্ছে a বাই টুয়াইজ আর। তো এই জিনিসটা আমরা একটু মনে রাখবো যে আমি যদি কখনো এ বাহু বলি তখন তুমি বলো যে টুয়াইজ আর সাইন এ, বা যদি কখনো বলি সাইন এ কি হবে তখন তুমি বলবা কি a বাই টুয়াইজ আর। ওকে, তো এই দুটা ম্যাথের মধ্যে আমি জাস্ট একটা ম্যাথ তোমাকে করে দিব, প্রথম ম্যাথটাই করে দিব এই দুটা ম্যাথের মধ্যে। তো প্রথমে আমি এখানে কি করতে পারি? আমি এখানে তেমন কোনো কাজ খুঁজে পাচ্ছি না যে আমি যদি a স্কোয়ার কজ স্কোয়ার বি করি, অ্যাকচুয়ালি আমার তেমন কোনো লাভ হচ্ছে না, আবার a স্কোয়ার কজ স্কোয়ার সি তেমন কোনো লাভ পাচ্ছি না। তো আমি এখানে ছোট্ট একটা কাজ করবো, সে কাজটা কি দেখো, যে লেফট সাইড লিখে দিলাম, a স্কোয়ার রেখে দাও 1 মাইনাস সাইন স্কোয়ার বি। ভাই কি করলেন এখানে আপনি? আমি এখানে কসটাকে আমি এখানে সাইনে রূপান্তর করে ফেলতেছি। ওকে, 1 মাইনাস সাইন স্কোয়ার বি, আর এখানে মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার সি। অর্থাৎ আমরা যে ফর্মুলাগুলো শিখে আসছিলাম ক্লাস 9-10-এ যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল হচ্ছে 1, সেখান থেকে আমি এটা লিখছি। ওকে, প্লাস হচ্ছে বি স্কোয়ার থেকে গেল, তা আমার এটা আসলে রাখার কোনো প্রয়োজন নাই, আমার এটা মুছে দিলেই চলবে। তো আমি এখানে লিখবো বি স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার সি মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার বি। ওকে, জাস্ট কোনগুলো একটু ঠিকঠাক রাখিও। এখন তুমি একটু লক্ষ্য করো যে তোমার 1 গুলো সব কাটাকাটি চলে যাচ্ছে, আর সাইন স্কোয়ার সি মাইনাস হচ্ছে তোমার সাইন স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এ মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার সাইন স্কোয়ার বি মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এ। এখন তুমি কি করতে পারো? এখন আসলে আমি কি করব সেটা হচ্ছে কথা। তো একটু আগে তোমাকে আমি যে বললাম যে ভাই সাইন এ মানে তুমি লিখতে পারো হচ্ছে যে এ বাই টুয়াইজ আর, এটা তুমি লিখতে পারো। অর্থাৎ সাইন এ মানে আমি লিখতে পারতাম হচ্ছে এ বাই টুয়াইজ আর, তার মানে সাইন স্কোয়ার এ মানে আমি লিখতে পারি এ স্কোয়ার বাই 4r স্কোয়ার। ওকে, তার মানে এ স্কোয়ার থেকে গেল, এখানে আমি লিখতে পারি এখন তোমার কি যে সি স্কোয়ার বাই 4r স্কোয়ার
মাইনাস বি স্কোয়ার বাই 4r স্কোয়ার। আশা করি জিনিসটা বুঝতে পারছো যে আমি এখানে কিভাবে কি করতেছি, যে এখানে এ কোণ ছিল এই জন্য এ বাহু, নিচে হলো 4r স্কোয়ার, তার মানে সি কোণ থাকলে আমরা কি লিখতে পারি সি স্কোয়ার বাই 4r স্কোয়ার। ওকে, ছোট হাতে লিখতে হবে মাস্ট। এখানে আমরা লিখবো এ স্কোয়ার বাই 4r স্কোয়ার মাইনাস সি বাই 4r স্কোয়ার, সি স্কোয়ার বাই, এখানে সি স্কোয়ার থেকে গেল, এখানে হচ্ছে তোমার বি স্কোয়ার বাই 4r স্কোয়ার। তো তুমি এটা নিজ দায়িত্বে তোমার লিখে দিলে। ওকে, এখন ভাই কি করবে? এখন আসলে কিছু করার নাই ভাই, এখানে তুমি এখানে যেহেতু দেখা পাচ্ছ যে প্রত্যেকের নিচে 4r স্কোয়ার আছে, তার মানে তুমি নিলা 1/4r স্কোয়ার কমন নিয়ে নিলে। এরপর তুমি কি করবে, এবার তুমি গুণ করে দাও এখানে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার। এখানে ভাই আপনি আবার কি করলেন? এখানে আমি অ্যাকচুয়ালি কিছুই করি না, তুমি একটু লক্ষ্য করো যে আমি এখানে 1/4r স্কোয়ারটা কমন নিয়ে নিছি, সব জায়গাতে কমন নিয়ে নিছি। দেন আমার এখানে এ স্কোয়ার দিয়ে সি স্কোয়ার গুণ করছে, এ স্কোয়ার দিয়ে বি স্কোয়ার গুণ করছে, আর যোগ বিয়োগ তো নর্মালি আছে। এখন তুমি একটু চিন্তা করে দেখো যে আসলে এগুলো সবই কাটাকাটি, এটার সাথে তোমার এটা কাটাকাটি, মানে সবই কাটাকাটি, এক কথা সবই কাটাকাটি। তার মানে 1/4r স্কোয়ার ইন্টু হচ্ছে 0, তার মানে হচ্ছে 0 এবং ইকুয়াল টু হচ্ছে তোমার কি রাইট সাইড। ওকে, তার মানে আমি আশা রাখতে পারি যে তোমরা আসলে পুরো জিনিসটা বুঝতে পারছো, যে আমার এখানে কজ স্কোয়ার দেওয়া ছিল দেখে আমি জিনিসটাকে 1 মানে সাইন স্কোয়ার দিয়ে নিয়ে আসছি। ভাই এখানে তাহলে কি করবো 2 নম্বরে, সাইন স্কোয়ার বি মানে কি 1 মাইনাস কজ স্কোয়ার বি লিখবো। তাই তোমার লাভটা কি হলো? তোমার এখানে কজ স্কোয়ার বি ছিল দেখে তো আমি 1 মাইনাস সাইন স্কোয়ার বি নিয়ে আসছিলাম। আর তোমার যদি এখানে দেওয়াই আছে সাইন স্কোয়ার বি, তুমি এখানে কষ্ট করবা কেন? তোমার সাইন স্কোয়ার বি দেওয়া আছে, তুমি এখান থেকে ডিরেক্ট লিখবা। সেটা কি লিখবা, যে বি স্কোয়ার বাই 4r স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার বাই 4r স্কোয়ার। অর্থাৎ তোমাকে এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে না, কারণ তোমার এখানে অলরেডি কজ বি সাইন বি মানে সাইন বি সাইন সি তোমার দেওয়াই আছে। তার মানে যখন তোমার কজ দেওয়া হবে তখন তুমি সেখানে সূত্র অ্যাপ্লাই করে সেখানে সাইনে নিয়ে আসবা, সাইনে নিয়ে আসাবো তুমি এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু তোমার দেওয়াই আছে সাইন, তো তুমি ওটাকে কেন আবার ট্রান্সফার করবা অন্য কিছুতে? তার মানে এটা আমার ডিরেক্ট জাস্ট বি স্কোয়ার বাই 4r স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 4r স্কোয়ার দিয়ে করলে কমন নেওয়ার পরে এটা 0 নিয়ে আসতে আমরা অবশ্যই পাবো। না যদি 0 আসে তখন কি করবে? না 0 আসলে জোর করে একটা 0 মিলাই দেবা, কারণ এখানে 0 আসতে বাধ্য। আর না 0 আসার তো আসলে কোনো সম্ভাবনা নাই, কারণ তুমি নিজে ভুল করছো। তো তুমি নিজে যেহেতু ভুল করছো, তার মানে তো এখানে তো আমার তো এখানে কারেকশন করে দেওয়ার কোনো অপশন নাই। কারেকশন করে দেওয়ার একটাই অপশন, জোর করে তোমাকে 0 মিলাই দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। লেফট সাইড সাইন এ প্লাস সাইন বি প্লাস হচ্ছে সাইন সি। ওকে, তাহলে সাইন এ, এই যে এইখান থেকে তুমি লেখো সাইন এ মানে হচ্ছে এটা এ বাই 2r। এটা কিন্তু বিভিন্ন ভার্সিটিতে আসা একটা অঙ্ক, এটা আমার খুব পছন্দের একটা অঙ্ক। যখন এটা আমি অ্যাডমিশন করাতাম তখন এটা আমি করাই দিতাম। খুবই মজার একটা অঙ্ক, কারণ এ প্লাস বি প্লাস সি মানে আমরা সবাই জানি যে এ প্লাস বি প্লাস সি কি জানি, সেটা হচ্ছে 2s জানি, কারণ পরিসীমা 2s ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। অর্ধ পরিসীমা মানে আমরা কি জানি, এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2। ওকে, 2 কাইটা দাও এস বাই আর, এবং এটাই তোমাকে প্রমাণ করতে বলছে। দেখছো কত মজার একটা অঙ্ক। ওকে, তো আশা রাখতে পারি যে আমাদের কখনো যদি এরকম সংক্রান্ত কোনো ম্যাথ দিয়ে দেয়, অর্থাৎ তোমার সাইন ইকুয়াল টু এ বাই 2r অ্যাপ্লাই করতে হয়, এরকম সংক্রান্ত তোমরা যে কোনো ম্যাথ এখন করতে পারবা। আমাদের পরবর্তী টাইপে তোমাদের সবাইকে স্বাগতম। তো পরবর্তী টাইপের মধ্যে আমরা প্রথমে বেশ কয়েকটা এখানে সূত্র লিখে রেখেছি। তো এই সূত্রগুলো অ্যাকচুয়ালি আমার তেমন কোনো কঠিন কিছু না। আমরা যেমন এখানে বলতে পারি যে ডেল্টা ইকুয়াল টু আমরা বলতে পারি ABC বাই 4, এটা আমরা মনে রাখবো, কারণ এইটা দিয়ে আমাদের অনেক অঙ্ক আছে। আবার দেখো যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, অর্থাৎ যদি তোমার কখনো কোনো কোণ দেওয়া থাকে তখন তুমি জিনিসটা কিভাবে বলতে পারো যে হাফ BC সাইন A, অর্থাৎ এখানে যদি তোমার BC থাকে তাহলে সেই B আর C এরকম রিলেটেড আর কিচ্ছু থাকবে না, তাই তুমি ডিরেক্ট চলে যাবে সাইন A লিখতে হবে এখানে। একই রকম ভাবে এখানে যদি আমি AB লিখি তাহলে আমার এখানে AB বলে আর কিছু থাকবে না, আমার এখানে থাকবে হচ্ছে সাইন C। একই রকম ভাবে তুমি AC টাকে চিন্তা করতে পারো। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমাদের ফর্মুলা সূত্রগুলো আছে বা এই যে আমাদের ম্যাথগুলো আছে, এই সূত্র দিয়ে আমরা ম্যাথগুলোকে কিভাবে করবো সেটা একটু চলো আমরা দেখে আসি। যেমন তোমার এটা বলা যায় যে বিভিন্ন ভার্সিটি MCQ আকারে চলে আসে, আবার তোমার এই ম্যাথগুলো যে খুব একটা আহামরি কঠিন তাও কিন্তু না। যেমন তোমার অনেক সময় এটা তোমাকে দিয়ে বলো এটা ইকুয়াল টু হোয়াট, তখন তোমাকে বলতে হবে 4 ডেল্টা, তো এটা দিবে না, বাট তোমাকে এই যে এটা ইকুয়াল টু হোয়াট তখন তোমাকে বলতে 4 ডেল্টা, কারণ এগুলো পরীক্ষাতে বেশি আসে, যে 6 ডেল্টা বাই ABC এগুলো পরীক্ষাতে MCQতে আসে। তো যাই হোক, চলো আমরা এখন সেগুলো সমাধানে চলে আসি। প্রথম আসি 1 নম্বরে আমাকে যেটা দেওয়া আছে লেফট সাইড, আমি যদি এই পর্যন্ত আসতে পারি পরেরটা আমি ইজিলি পারবো। তো বি স্কোয়ার সাইন 2ic প্লাস হচ্ছে সি স্কোয়ার সাইন 2ic। তো প্রথমেই আমি কি করতে পারি, প্রথমেই হচ্ছে আমি এই কাজটা করে দিলাম 2 সাইন সি কস সি। ভাই এইটা কোন সূত্র নিয়ে আসলেন, এটা তুমি একটু চিন্তা করো এটা কোন সূত্র, এবং আমি কেন এই সূত্রটা অ্যাপ্লাই করলাম তা পরবর্তী লাইনে গেলে তোমরা বুঝতে পারবে। সাইন সি মানে আমি লিখতে পারি সি বাই 2ir।
বি বাই টুয়াইজ আর। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি এই সূত্র অ্যাপ্লাই করার পরে আমার এই যে সাইন সি আর এই যে সাইন বি আছে এগুলো মানে কিন্তু আমি অ্যাকচুয়ালি সি বাই টুয়াইজ আর এবং বি বাই টুয়াইজ আর লিখতে পারি। ওকে, এরপর তোমরা বলো ভাই আপনি কাইটা দেন, কাইটা দিলাম, এই যে কাইটা দেন, কাইটা দিলাম। এরপর তুমি বলবা যে ভাই আপনি অবশ্যই বি সি বাই আর লিখেন। হাই সব তাহলে আরেকটা বি কী করবেন, আরেকটা বি একটা আমি কাজ করি, আমি এইটাকে এইভাবে লিখি বি কজ সি, ঠিক আছে, প্লাস এখানে আমি বি সি বাই আর লিখি, তাহলে এখানে আমি লিখলাম সি কজ বি। এখন আমি কি করতে পারি, এখন আমি বিসি বাই আর কমন নিয়ে নিলাম, কমন নিলে আমি পাচ্ছি হচ্ছে বি কস সি প্লাস হচ্ছে সি কস বি। তোমরা বুঝতে পারতেছো আসলে এখানে আমি কেন এই কাজটা করেছি, এখানে কাজটা চালাকি যে আমার এখানে বিস করছিল আমি বিসি বাই আর লিখছি, এখানে বিসি বাই আর বিসি বাই আর আমি কমন নিতে পারি। ওকে, তাহলে এখন তুমি এটা মানে কি লিখতে পারো, এ লিখতে পারো, তার মানে অ্যাকচুয়ালি এ বি সি বাই কি বলতো আর হলো। কিন্তু আমাকে তো বলছে তারা 4 ডেল্টা প্রমাণ করতে, তাই না? তাহলে আমি এখন এখান থেকে কিভাবে জিনিসটা চিন্তা করতে পারি, এই যে আমার সূত্রটা আছে এখান থেকে আমি জিনিসটাকে কিভাবে নিয়ে আসতে পারি, দেখো যে 4r ইকুয়াল টু হচ্ছে এ বি সি বাই কি বলতো ডেল্টা, তার মানে 1/4r ইকুয়াল টু হচ্ছে ডেল্টা বাই এ বি সি, তার মানে শুধুমাত্র 1/r আমার কি লাগবে 1/r, 1/r ইকুয়াল টু হচ্ছে 4 ডেল্টা। তার মানে জিনিসটা তোমরা বুঝতে পারছো যে জিনিসটা কিভাবে আসছে। আর গুণ করে দাও, তুমি এটাকে উল্টা পাল্টা করে দাও যেটাকে বলে আর কি। তো এরপর তুমি ত্রিভুজ এই যে নিচে 4টা ছিল, যে 4 ছিল সেই 4টাকে তুমি এখানে গুণ করে দাও, তার মানে 1/r ইকুয়াল আমরা লিখতে পারি 4 ডেল্টা বাই এ বি সি। তার মানে যে 1/r আসছে, তাহলে এখান থেকে আমি আগে থেকে তো আমার এ বি সি আছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি এখন কি বলতো 4 ডেল্টা বাই এ বি সি। এটা কার মানে লিখলাম বলতো, এটা মানে আমি লিখলাম হচ্ছে 1/r, এখানে আমার একটা 1 আছে, এই 1/r মানে আমি এই জিনিসটা লিখে ফেলাম, এটা কাইটা দাও 4 ডেল্টা। ওকে, বুঝলাম আমাদের মিডল সাইড মিলে গেছে, কিন্তু এখন রাইট সাইডে ভাই কিভাবে যাব? ওকে, এই যে ডেল্টা, এই ডেল্টা মানে কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো ত্রিভুজের ক্ষেত্রফল বোঝানো হচ্ছে, এখানে যে ত্রিভুজের ক্ষেত্রফলটাকে আমি ডেল্টা দ্বারা প্রকাশ করলাম। ওকে, তাহলে এখন এই ডেল্টা মানে তুমি কিন্তু অনেক কিছু লিখতে পারো, তিনটাই লিখতে পারো, কিন্তু ভাইয়া তুমি অ্যাকচুয়ালি লিখবা কোনটা? তোমাকে তারা বলছে ভাইয়া বিসি সাইন এ, তার মানে তুমি এই যে এগুলো লিখতে পারবে না, এ বি সাইন সি, এ সি সাইন বি লিখতে পারবে না, তোমাকে এটাই লিখতে হবে। তাই তুমি লেখো যে ঠিক আছে ভাই আমি ওটাই লিখতেছি, কারণ আমাকে যা বলা হয়েছে আমি তো তাই লিখবো, আমি তো অন্য কিছু লিখতে পারবো না। তার মানে এই ডেল্টা মানে তুমি এখন এটা লিখলে যে হাফ বিসি সাইন এ। ওকে, তাহলে এখন কারাগারি করে দাও, কারাগারি করলে তুমি দেখবা যে তোমার ওই যে যেটা তারা দিছে সেটা মিলে গেছে। ওকে, এটা হচ্ছে আমার কি বলতো রাইট সাইড। তো আমি আশা রাখতে পারি যে তোমরা জিনিসটা আসলে বুঝতে পারছো, যেখানে আসলে যে আমাদের যে আগের ফর্মুলাগুলো ছিল, আমরা যে আগে যা যা শিখছি সেগুলো জাস্ট এখানে একটু তোমাকে চিন্তা করতে হবে যে আমরা অঙ্কটা আসলে এখানে কিভাবে আগালে আমাদের অ্যান্সারটা মিলবে। ওকে, এখন যদি আমি পরবর্তী ম্যাথে যাই, পরবর্তী দিনের ম্যাথটা আমি পুরোটা করে দিব না, কারণ আমি এখানে অল্প একটু করে দিব, বাকিটুকু তোমাকে নিজে থেকে করতে হবে। তো যেহেতু 2 নাম্বারটা আমি পুরোটা করে দিব না, তার মানে 2 নাম্বারটা আমি সবার লাস্টে করাবো। তো চলো আগে আমরা 3 নাম্বারটা করে ফেলি। 3 নাম্বারটা খুব মজার একটা ম্যাথ, লেফট সাইড 1/a সাইন এ প্লাস 1/b সাইন বি প্লাস 1/c সাইন সি। ওকে, তুমি এখানে একটু চিন্তা করো যে তুমি সাইন এ মানে কি লিখতে পারো, তুমি সাইন এ মানে কি লিখতে পারো? সাইন এ মানে আমি লিখতে পারি যে এ বাই টুয়াইজ আর, এ বাই টুয়াইজ আর, তার মানে নিচের এ উপরে এ কাটাকাটি গেলে 1/2 আর থাকে। জিনিসটাকে আমি বুঝাতে পেরেছি? কারণ এ বাই সাইন এ বাই টুয়াইজ আর, তার মানে এ কাটে দাও 1/2 আর, এখানেও একই রকম ভাবে 1/2 আর, এখানে 1/2 থাকতেছে, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, কারণ এগুলো সবই কাটাকাটি চলে যাচ্ছে। ওকে, তাহলে তুমি এখান থেকে টুয়াইজ আর লসাগু নিয়ে নাও, টুয়াইজ আর লসাগু নেওয়ার পর এখানে কে থাকবে 3 থাকবে, কেন? কারণ তুমি এখানে 3টা 1 পাচ্ছ, 1 + 1 + 1, তার মানে 3/2 আর। ওকে, তার মানে তুমি এখানে পাইলা 3/2 ইন্টু হচ্ছে 1/r। এখন দেখো এই 1/r মানে তুমি অনেক কিছু লিখতে পারো, আমি এখানে লিখে দিয়েছি যে 1/r মানে আমরা অনেক কিছু লিখতে পারি 3/2 ইন্টু 4 ডেল্টা বাই এ বি সি। ওকে, এখন তুমি একটু কাটাকাটি করো, কাটাকাটি করার পর তুমি পাচ্ছ কি দেখো তো 3 দুগুণে 6, 6 ডেল্টা বাই এ বি সি। এবং দেখো এটাই কিন্তু তোমার প্রমাণ করতে বলছে 6 ডেল্টা বাই এ বি সি। আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি। পরবর্তী ম্যাথটাকে আমি পুরোটা করে দিব না, আমি তোমাকে জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি যে আমরা কীভাবে আসলে আগাবো। তো আমরা অবশ্যই লেফট সাইড থেকে না, আমরা অবশ্যই রাইট সাইড থেকে আগাবো। তাহলে আমরা এখান থেকে বললাম a - b হোল স্কোয়ার ইন্টু হচ্ছে cos স্কোয়ার c/2 প্লাস a + b হোল স্কোয়ার সাইন স্কোয়ার c/2। তো ভাই আমরা অঙ্কটা কিভাবে করতে পারি? তুমি নর্মালি একটু চিন্তা করো যে a - b হোল স্কোয়ার, এই যে cos স্কোয়ার আর c/2 আছে, তো তুমি যদি প্রথমে একটা কাজ করতে, সে কাজটাকে আমি এখানে করবো না, আমি এখানে করতেছি, আমি একটা হাফ নিলাম,
হাফ নিয়ে এখানে একটা ব্র্যাকেট দিলাম। তাহলে হাফ নিয়ে ব্র্যাকেট দেওয়া মানে অ্যাকচুয়ালি কি বোঝা, যে এই প্রথম পদেও তোমাকে একটা 2 গুণ করতে হবে, পরের পদে একটা 2 গুণ করতে হবে। তার মানে যেখানে একটা 2 দিলাম, এখানে একটা 2 দিলাম। তো আমার লাভটা কি ভাইয়া? আমার লাভটা হচ্ছে আমি এখন এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারবো যে হাফ a মাইনাস বি হোল স্কোয়ার, এই যে 2 cos স্কোয়ার c বাই 2, এটা মানে তুমি লিখতে পারো হচ্ছে কি বলতো 1 প্লাস cos c। ওকে, a প্লাস বি হোল স্কোয়ার, এটা মানে তুমি কি লিখতে পারো 1 মাইনাস cos c। ওকে, তাহলে এখন তুমি এখানে কি করবে ভাই? এখন তুমি একটা ছোট্ট একটা কাজ করবে, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার দেখবা 1 কে গুণ করবা, a মাইনাস বি হোল স্কোয়ার দেখবা cos c কে গুণ করবা, তারপর আবার তুমি এটার সাথে এটাকে গুণ করবা, এটার সাথে এটাকে গুণ করবা। এরপর কি করবে? এরপরে কাজটা হচ্ছে তোমার নিজের দায়িত্ব, যে এরপর কি করলে আমাদের এই c স্কোয়ারটা আসলে পাওয়া যাবে। কারণ সব ম্যাথে যদি আমি তোমাকে করে দিই, তাহলে আসলে তোমার প্র্যাকটিসের জন্য আর কোনো কিছু থাকতেছে না। তো অবশ্যই এর পরেরটুকু তোমাকে নিজ দায়িত্বে করতে হবে, যেখানে কি করলে আমাদের 2 নম্বরের লেফট সাইডটা c স্কোয়ার পাওয়া যায়। তো আমি আশা রাখতে পারি যে এই 4 নাম্বার টাইপের ক্ষেত্রে আমাদের যে দুটো সূত্র ছিল, সেই সূত্রগুলোর প্রয়োগ তুমি খুব সুন্দর করে বুঝতে পেরেছো। আমরা আমাদের পরবর্তী টাইপে চলে এলাম। আমাদের পরবর্তী টাইপটা হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র। এর আগে কিনা আমরা ত্রিভুজের সাইন সূত্র পড়েছিলাম, তারপর আমরা লম্ব অভিক্ষেপের ফর্মুলা শিখছিলাম, বাট এখন আমরা শিখবো হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র। এই কোসাইন সূত্র দেখে অনেকে ভয় পেয়ে বলে যে ভাইয়া এটা অনেক কঠিন, এটা বাদ দেন, আমরা পরবর্তী টাইপে চলে যাই। কিন্তু এই কাজটা করা যাবে না, যে হ্যাঁ এটা দেখতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে জিনিসটা একদমই সহজ যদি তুমি বুঝো। তো চলো একটু বুঝে আসি। ভাইয়া cos ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে টুয়াইস বি সি। তাহলে ভাই এখন মনে রাখবো কিভাবে? চলো আমরা মনে রাখার টেকনিকটা একটু শিখে আসি। আমরা এখানে cos a আমাদের দেওয়াই আছে, আমরা এখানে cos b টা শিখবো। প্রথম কথা হচ্ছে দেখো যে বি কোণ দেওয়া আছে, বি কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের বি, তাহলে আমরা বলবো হচ্ছে মাইনাস বি স্কোয়ার। তার মানে বি কোণের বিপরীত বাহুকে আমরা সবসময় স্কোয়ার করে মাইনাস করে দেবো। দিলাম ভাইয়া। এখন আর কোন কোন বাহু পড়ে আছে? এখন ভাইয়া এ বাহু আর সি বাহু পড়ে আছে, তাহলে সেই দুইটা বাহুকে তুমি যোগ করে দাও ভাইয়া। ঠিক আছে, দিলাম। ওকে, তো এ আর সি লিখতে হবে তোমার এখানে। ওকে, এখন এই যে এ আর সি আছে, এটাকে তুমি আমার নিচে নামিয়ে দাও গুণ আকারে। ওকে, নামালাম। আর যেহেতু 2 আছে, তো সামনে একটা তাকে 2 দিয়েই দাও, তাহলে মন খারাপ করবে। ওকে, তার মানে দেখো যে আমাদের সূত্র আসলে হয়ে গেছে, এটাই সূত্র। তুমি দেখো এই সূত্রটা ঠিক এইভাবে আসছে। তো আশা করতে পারি যে আমি যদি এখন তোমাকে কখনো cos c দেই, তুমি কিন্তু অবশ্যই বলতে পারবে যে cos c মানে কি বোঝায়। তাহলে ভাই যদি সি কোণ দিয়ে আমার এখানে সি কে বিয়োগ করে দেন না আপনি, সি স্কোয়ার। ওকে, দিলাম। আর কোন কোন বাহু ভাই? এ বাহু আর বি বাহু। ওকে, তার মানে এ বাহু আর বি বাহুকে আমি যোগ করে দিলাম। তাই যোগের ক্ষেত্রে আগে পরে কোনো ব্যাপার না, এবং সেটাকে আমি এখানে কি করবো বলতো, জাস্ট গুণ আকারে নামাই দেবো, এবং এই পাওয়ার থেকে একটা 2 নিচের সামনে দিয়ে দেবো। আমার সূত্র হয়ে গেছে। তবে আমি আশা রাখতে পারি যে আমাদের যে ত্রিভুজের কোসাইন সূত্র দেখতে বিশাল বড়, কিন্তু এই সূত্রগুলোকে আমরা মনে রাখার টেকনিকটাও জেনে গেলাম। তাই চলো বন্ধুরা, আমরা আমাদের এই সূত্রগুলো দিয়ে এখন কিভাবে আমরা ম্যাথ সমাধান করতে পারি সেগুলো একটু দেখে আসি। তো প্রথমেই আমরা চলে আসি হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথে। তো প্রথম ম্যাথে তোমাকে বলাই আছে যে এটা ইকুয়াল 3bc হলে এ কোণের মান নির্ণয় করা। তো তোমাকে এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে কোণের মান বের করতে বলবে, তোমাকে বলে ত্রিভুজটা একটা সমকোণী, ত্রিভুজটা স্থূলকোণী, এগুলো তোমাকে বের করতে বলবে। আসলে মানে কোণ সংক্রান্ত কথাবার্তা বললে তুমি তখন এই কোসাইনের সূত্রে চলে আসবে। ওকে, তাহলে ভাইয়া আমাদেরকে এখানে যেটা ইনফরমেশন দেওয়া আছে, আমি সেই ইনফরমেশনটা একটু লিখে ফেলি। a প্লাস বি প্লাস সি বি প্লাস সি মাইনাস এ ইকুয়ালটা হচ্ছে আমার 3bc, আমার দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল 3bc। বা এটা কি করলেন? এটা আসলে আমি কিছুই করিনি ভাই, আমার যে এটা হচ্ছে আমার এ, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, আমার কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে ফেলছি একবারে। ওকে ভাইয়া, ভালো করছেন, লিখছেন। এরপরে সামনের দিকে আমরা এগিয়ে যাই। এ স্কোয়ার ইকুয়াল টু 3bc। ওকে, তাই এখন তুমি লিখবে এখান থেকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল হচ্ছিল বিসি। কেন এই বিসি লিখলাম? কারণটা হচ্ছে যে এই পাশে নিয়ে যাও, বিয়োগ করে দাও, আর কিছু না। ওকে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই এই বিসটাকে এখানে ভাগ করে দিলে তাহলে এখানে থাকে কোনো 1। অনেকে আবার বোকামি করে এখানে 0 বসায়, তুমি ভাগ করছো বা এখানে 1 হবে। এখন তুমি একটু মাথা চুলকাও, কিছু এখানে চুলকাবা, কারণ এখানে আমার সবই ঠিক আছে, কিন্তু এই যে এখানে যদি একটা 2 হইতো তাহলে হয়তো বা আমার জন্য একটু ভালো হইতো। কেন? আমি একটু সূত্রে অ্যাপ্লাই করতে পারতাম। তাহলে ভালোর জন্য একটা 2 তুমি এখানে 1/2 দিছো, তো আমার তুমি এখানে একটা 1/2 দিয়ে দাও। পরবর্তীতে আবার তোমার 2 কাটাকাটি করে আবার আগেরটাই। তার মানে আমি আমার সুবিধার জন্য একটা 2 নিচ্ছি, এখানে আমি একটা 2 নিয়ে নিচ্ছি। ওকে, নিলাম। তাহলে এখন আমার লাভ কি? এখন আমার লাভ হচ্ছে ভাই এটা মানে তুমি লিখবো হচ্ছে cos a। কেন cos a? এত সূত্র থাকতে cos a কেন? cos b cos c লিখলাম না কেন? কারণ তোমাকে এখানে বুঝে নিতে হবে যে এখানে আসলে মাইনাস দিয়ে কোন বাহুটা আছে, মাইনাস দিয়ে এ বাহুটা আছে, তার মানে এখানে cos a হইতে হবে। ওকে, ইকুয়াল হচ্ছে হাফ। এই হাফ মানে তুমি কি লিখতে পারো? আচ্ছা, হাফ লিখে দাও আগে। তাহলে cos a ইকুয়াল টু হচ্ছে cos কত ডিগ্রি মান হাফ হয়ে থাকে? cos 60 ডিগ্রি মান হাফ হয়ে থাকে। তাহলে অতএব a ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি, এবং এটাই কিন্তু তোমাকে বের করতে বলা হয়েছিল। ওকে, আমরা আমাদের পরবর্তী 2 নাম্বার ম্যাথে চলে আসি।
তো আমাদের 2 নাম্বার ম্যাথে কি বলা হয়েছে যে প্রমাণ করতে বলছে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো জিনিসটা আসলে খুব একটা কঠিন না যে আমাকে সমকোণী প্রমাণ করতে বলছে, তার মানে অ্যাকচুয়ালি আমাকে 90 ডিগ্রি প্রমাণ করতে বলছে। তো আমাকে তারা যা দিয়েছে আমি এখানে তাই লিখবো। তা আমার টার্গেট থাকবে হচ্ছে যে আমার এখানে অবশ্যই প্রমাণ করতে হবে যে যে কোনো একটা কোণ এখানে আমার 90 ডিগ্রি আছে। আমি যদি প্রমাণ করতে পারি যে একটা ত্রিভুজে যে কোনো একটা কোণ 90 ডিগ্রি, তার মানে এটা কিন্তু সমকোণী হয়ে যায়। তা আমার টার্গেট হচ্ছে ওইটা যে আমাকে একটা সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে। তো আমি প্রথমেই কি করতে পারি, এই প্রথমে এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারি, cos c প্লাস cos d সূত্র। তো চলো সূত্র অ্যাপ্লাই করি। 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। এটা কি করে ভাইয়া? এটা আমরা জানি সবাই এটা কি করতে হবে। ওকে, sin টুয়াইস c এর সূত্র অ্যাপ্লাই করছি। এখন তুমি 2 তুমি দুই পাশ থেকে বাদ দিয়ে দিবা, আমি জানি তুমি বুঝতে পারছো কেন বাদ দিবে। আর এটা কিন্তু আমি তোমাকে একটু আগে বুঝিয়ে এসেছিলাম যে a প্লাস b বাই 2 মানে কি লেখা যায়। a প্লাস b বাই 2 মানে আমি লিখতে পারি হলো পাই বাই 2 মাইনাস হচ্ছে c বাই 2, কারণ a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই হলে তুমি তাকে ডিভাইড করে দিলে জিনিসটা এভাবে লেখা যায়। তার মানে আমি এখানে এখন এটা লিখতেই পারি যে পাই বাই 2 মাইনাস হচ্ছে আমার কি c বাই 2। ওকে, লিখে ফেললাম। আর এখানে যা আছে তাই লিখলাম, এখানে 2টা আমার লেখার কোনো প্রয়োজন নাই, কারণ যেহেতু আমার এই জিনিসটা কাটাকাটি হয়ে যাচ্ছে। sin c বাই 2 cos c বাই 2। ওকে, এখন তুমি একটু চিন্তা করে দেখো যে আমার সামনে যদি এখানে একটা 1 আসছে, তার মানে আমি বলতে পারি cos যাবে কি sin c বাই 2 cos a মাইনাস b বাই 2, তারপর এখানে sin c বাই 2 ইন্টু হচ্ছে cos c বাই 2। তার মানে আমরা এখন বলতেই পারি যে আমাদের এই সাইন কাটাকাটি, কারণ মিলে গেছে sin c বাই 2 sin c বাই 2। এরপর আমাদের যা থাকলো সেখান থেকে আমরা বলতেই পারি যে আমাদের থাকবে হচ্ছে a মাইনাস b বাই 2 ইকুয়াল টু c বাই 2। কি করলেন ভাইয়া? কারণ আমি যদি cos দুই পাশে লিখি আমি cos বাদ দিতেই পারি। ওকে ভাইয়া, দিচ্ছেন, ভালো কথা। এবার আমি 2 বাদ দিতে পারি, দিয়ে দেন ভাইয়া, কারণ সবই তো বাদ যাচ্ছে, থাকলো কি তাহলে। এরপর আমি এখানে কি করতে পারি, a ইকুয়াল টু হচ্ছে উপরে লিখতে হবে, কারণ তোমরা হয়তো দেখতে পাবে না। ওকে, এখানে লিখি, এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে কি দেখো যে a ইকুয়াল টু হচ্ছে b প্লাস c। এখন কি করব? এখন কিচ্ছু করার নাই, তাহলে একটা কাজ করি, a প্লাস a ইকুয়াল টু a প্লাস b প্লাস c। কি করলেন ভাই? এখানে আসলে কিছুই করি না, আমার যেটা এখানে b প্লাস c আছে আমি একটা a উভয় পক্ষে যোগ করে দিচ্ছি। ওকে, তাহলে আমার এখানে থাকলো হচ্ছে টুয়াইস a ইকুয়াল টু হচ্ছে a প্লাস b প্লাস c, মানে আমরা সবাই জানি সেটা কত 180 ডিগ্রি বা পাই, যা খুশি তাই লেখো। তাহলে অতএব a ইকুয়াল টু হচ্ছে আমার কত 90 ডিগ্রি। তার মানে যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে অবশ্যই ত্রিভুজটা কি সমকোণী, তাহলে ত্রিভুজটি সমকোণী ভাই লিখে দিলাম, শেষ। ওকে, তারপরে আমরা জিনিসটা বুঝতে পারলাম যে আমাদের যদি যে কোনো আমরা একটা কোণ যদি 90 ডিগ্রি মিলাতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জিনিসটাকে সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে পারবো। ওকে, এরপর আমরা আমাদের পরবর্তী 3 নাম্বার ম্যাথে যদি চলে আসি, এই 3 নাম্বারটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা বাংলাদেশে অনেক ভার্সিটিতে এসেছিল, তো এই 3 নাম্বারটা আমি নিজে করতে অনেক বেশি পছন্দ করি। চলো আমরা দেরি না করে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে 3 নাম্বার ম্যাথ, সেই 3 নাম্বার ম্যাথে চলে আসি। তো 3 নাম্বার ম্যাথের মধ্যে আমি অঙ্কটা তুলবো না, আমাকে যে ইনফরমেশনটা দেওয়া আছে আমি সেখান থেকে শুরু করতে যাচ্ছি। এর পরবর্তী লাইনটা আমি লিখে ফেলতে যাচ্ছি। সেই পরবর্তী লাইনটা হচ্ছে a স্কোয়ার, তারপর স্কোয়ার প্লাস b স্কোয়ার, তারপর স্কোয়ার প্লাস c স্কোয়ার, তারপর স্কোয়ার, ওকে, মাইনাস 2a স্কোয়ার c স্কোয়ার প্লাস 2b স্কোয়ার c স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, জাস্ট নর্মালি আমি যা ছিল আমি সেটাকে এই পাশে নিয়ে আসি, এটা ইকুয়াল টু 0 করে দিচ্ছি। ওকে, এখন আমাদের একটু চিন্তা করতে হবে যে আমরা তো মানে যা ছিল তাই করছি, আর এর থেকে বেশি কিছু করি নাই। তো এখানে যদি আমরা এখন কোনো একটা সূত্রে অ্যাপ্লাই করতে চাই, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস টুয়াইস abc প্লাস টুয়াইস bc প্লাস টুয়াইস ca। এটা মানে আমরা জানি যে তোমার a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, এই সূত্রটা। তো সেটা যদি আমরা এখানে নিয়ে আসতে চাই এবং সেটাই এখানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, সেটা অ্যাপ্লাই করার জন্য হলো তোমার একটা টার্ম এখানে শর্ট আছে, সেই টার্মটা তোমাকে নিয়ে আসতে হবে। ভাইয়া কোন টার্মটা শর্ট আছে? তুমি দেখো এসি আছে বিসি আছে, কিন্তু তোমার এ বিটা নাই। তার মানে তুমি বললা যে প্লাস হচ্ছে টুয়াইস এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে এই পাশে তোমাকে টুয়াইস এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে হচ্ছে। তো ভাই এটা কেন দিলেন? কারণ আমি সূত্র মিলানোর জন্য আমি এক্সট্রাভাবে দুই পাশে এই জিনিসটা যোগ করে দিচ্ছি। ওকে, আবার কাটাকাটি করলে আবার আগেরটাই পাই যাচ্ছ। কিন্তু ভাইয়া সমস্যা কি? আপনি এখানে মাইনাস চলে আসছে, এখানে তো মাইনাস হবে না, তাহলে কী হবে? এখানে প্লাস হবে সূত্র অ্যাপ্লাই করার জন্য। তাহলে কি করা যায়? তাহলে আমাদের ম্যাক্সিমাম জায়গায় দেখবা যে তুমি এ স্কোয়ার আর বি, এ আর বি এর সামনে মাইনাস দেয়, আবার অনেক জায়গায় দেখবা যে সি এর সামনে মাইনাস দিছে। নর্মালি চিন্তা করো, এখানে তোমার কি চিহ্ন আছে? মাইনাস। এখানে কি আছে? মাইনাস। এখানে কি আছে? প্লাস।
তার মানে এখানে এ আর বি দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে পজিটিভ সম্ভব, আবার দুইটাই যদি পজিটিভ হয় তাহলে কি পজিটিভ সম্ভব। তো আমি নেগেটিভের কাছে কেন যাবো? আমি বললাম যে এও পজিটিভ বিও পজিটিভ, তাহলে ঝামেলা ওখানে শেষ। তাহলে এ পজিটিভ বি পজিটিভ হলে কে নেগেটিভ হবে? সি নেগেটিভ হবে। কেন? কারণ দেখো এই জায়গাটাতে বি স্কোয়ার সি স্কোয়ার, তার মানে এখানে এমন একটা নেগেটিভ আছে যার কারণে এখানে কি মাইনাস চিহ্ন হয়ে গেছে। তাহলে এখানে কাকে নেগেটিভ ধরবো? এখানে আমি তাহলে সিকে নেগেটিভ ধরবো, কারণ আমি এখানে আগে বলছি এ বি পজিটিভ। তার মানে নর্মাল কথা হচ্ছে এটাই ভাইয়া, নর্মাল কথা হচ্ছে এটাই যে তুমি এই যে সি স্কোয়ারটাকে তুমি নেগেটিভ চিন্তা করবা, আর কিছু না। এ স্কোয়ার বি স্কোয়ার পজিটিভ, বাট সি স্কোয়ারের ভিতরে নেগেটিভ। কেন? কারণ মাইনাস সি স্কোয়ার তারপর স্কোয়ার, এটা মানে হচ্ছে প্লাস সি টু দি পাওয়ার 4। ওকে, তার মানে আমার এখানে কিন্তু প্লাস হয়ে যাবে, বাট আমি এখানে কি বলবো তো মাইনাস বলবো। জিনিসটা কিন্তু এরকম, আবার জিনিসটা এরকম না যে এটার উপরে একটা স্কোয়ার আছে, ঠিক আছে? কারণ টু এ সি বলতে কিন্তু সি স্কোয়ারকে বোঝানো হচ্ছে। তার মানে মনে রাখবো যে আমি সি স্কোয়ারের সামনে একটা নেগেটিভ চিহ্ন দিব, তার মানে এইটার ভেতরে মাইনাস, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা প্লাস হয়ে যায় নাই, কারণ এই মাইনাসের মাঝে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস হবে। আর এটা উপরে কিন্তু আমি পাওয়ার দিই, এই সি এর উপর এইটা পাওয়ার, কিন্তু এই ব্র্যাকেটের উপর কোনো পাওয়ার নাই, তার মানে এটা নেগেটিভ হয়ে থাকবে। এখানে প্লাস করে দিয়ে এখানে একটা নেগেটিভ করে দাও। তার মানে মনে রাখবা যে এটা কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভে থেকে গেল, এটা কিন্তু আর পজিটিভ হচ্ছে না। ওকে, তার মানে তোমাকে আমি এতটুকু বোঝাতে সক্ষম হয়েছে যে আমি এখানে এ বি সি তিনটা টার্মের মধ্যে আমি সি স্কোয়ার এটাকে আমি নেগেটিভ ধরছি। হ্যাঁ, তাহলে এখন তুমি বলতে পারো যে ভাইয়া এ প্লাস বি প্লাস সি, এখন এ মানে হচ্ছে এ স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? সি প্লাস সি প্লাস সি প্লাস সি মানে হচ্ছে মাইনাস হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2a স্কোয়ার বি স্কোয়ার। এখন তুমি ছোট্ট একটা কাজ করো, সেটা হচ্ছে তুমি এটাকে পুরোটাকে রুট করে দাও। এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 2ab। ওকে ভাইয়া, এখন তুমি বলবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এ বি ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 2। এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ভাইয়া এখানে নিশ্চয়ই একটা 2 নিবে। কেন 2 নিবে? কারণ আমরা যদি এখানে 2টা না নিই তুমি কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, 2 তো নিতে হবে। তাহলে এখানে 2 নেওয়া মানে এখানে একটা 1/2 নিয়ে নেওয়া। ওকে, তাহলে এখন তুমি এখান থেকে অবশ্যই লিখবে cos c। কেন? কারণ যেটা এখানে সি বাহুটা মাইনাস অবস্থায় আছে। তাহলে cos c ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 1/√2। এখন হলো মজার কেন, যে তুমি একবার প্লাস নিয়ে করবে একবার মাইনাস নিয়ে করবা, তোমার সূত্র না আসলে তুমি জোর করে মিলাই দিবা। তাহলে প্লাস নিয়ে পাই সি কোণ মানে আমরা এখন কি লিখতে পারি বলো তো? না বুঝলো 1/√2 মানে তো 45 ডিগ্রি, যেখানে দেওয়া আছে 45 ডিগ্রি। আর যখন তুমি এখানে মাইনাস নিয়ে কাজ করবে অবশ্যই তুমি এখানে স্থূলকোণ পেয়ে যাবে, সেটা হচ্ছে 135 ডিগ্রি। যদি তুমি ভুলে যাও যে ভাইয়া কজ ইনভার্স মাইনাস 1/√2 মানে কত ডিগ্রি আমি পারি না, আরে বাবা তোমার পারার দরকার নেই, তোমার এখানে দেওয়াই আছে 135 ডিগ্রি, তোমার পারার তো এখানে কোনো দরকার নেই। তার মানে আমাদের এখানে দেওয়াই আছে, তার মানে এটা হলো প্রুফড। ওকে, এইভাবে অঙ্ক করতে করতে তোমাদের কোণের মানগুলো অ্যাকচুয়ালি মুখস্থ হয়ে যাবে। কারণ তুমি যদি কোণের মানগুলো মুখস্থ নিয়ে যদি বসে থাকো তাহলে তুমি ভুলে যাবে, যে কোনো একসময় ভুলে যাবে। এই জন্য তুমি অঙ্ক করতে করতে তোমার কোণের মানগুলো আসলে তোমার আয়ত্তে চলে আসবে। সো এটার জন্য তোমাকে টেনশন করার দরকার নেই যে ভাইয়া আমি তো সাইন 150 ডিগ্রি মান আজকে ভুলে গেছি, ভাইয়া আমি তো কজ 150 ডিগ্রি মান আজকে ভুলে গেছি। ভুলে যাবা, এটা নর্মাল ব্যাপার যে তুমি ভুলে যাবা, কিন্তু তুমি যখন প্র্যাকটিস করবে তখন এই প্র্যাকটিসের মাধ্যমে তোমার জিনিসটা মনে চলে আসবে। তো এটা নিয়ে আসলে ভয় পাওয়ার দরকার নাই, কারণ আমার নিজের মধ্যে এখন আমি অনেক সময় ভুলে যাই যে আসলে কজ 150 ডিগ্রি মানটা কত হয়। যখন আমি দেখি আচ্ছা ঠিক আছে এটা আমার মনে আছে, তো এরকম হতেই পারে, এটা নিয়ে কোনো আহামরি চিন্তা করার কোনো কারণ নেই। তো আমি আশা রাখতে পারি যে আমাদের এরকম সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো তোমরা নর্মালি করতে পারবে। আমরা আমাদের পরবর্তী টাইপে চলে এলাম। তো আমাদের পরবর্তী টাইপটা হচ্ছে আমরা আগে যে ফর্মুলাগুলো শিখে এসেছি সেগুলো দিয়ে করতে হবে। আর এখানে তোমার জাস্ট কখনো সাইনের সূত্র পড়বে, কখনো কোসাইনের সূত্র পড়বে। তো আমরা আসলে ম্যাথগুলো দেখলে বুঝে ফেলতে পারবো। যেমন তোমাকে প্রথমে যে একটা 1 নাম্বার ম্যাথটা দেওয়া আছে, তো তোমাকে এখানে অনুপাত বলছে যে C/B ইকুয়াল হচ্ছে √3 হচ্ছে √2। তার মানে আমাকে যেখানে বাহুর কথা বলছে, CB বাহুর কথা বলছে, তো আমি যদি এখানে এখন কোসাইন নিয়ে আসি তার মানে জিনিসটা কিন্তু অনেকগুলো বাহু চলে আসতেছে এবং এখানে অনেক কাইন হয়ে যাচ্ছে। কিন্তু আমি যেখানে নর্মালি সাইনের সূত্রগুলো চিন্তা করি তাহলে কিন্তু আমার কাছে অঙ্কটা অনেক সহজ মনে হবে। তো প্রথমে তুমি একটা কাজ করো, তোমাকে এখানে যে অনুপাতটা দেওয়া তুমি আগে সেটা লেখো, লেফট সাইড দিয়ে লিখে ফেললা যে C/2 হচ্ছে B। এখন C/2 মানে তুমি C মানে তুমি কি জানো? তুমি C মানে জানো হচ্ছে 2r sin C, আর B মানে তুমি কি জানো ভাই? 2r sin B জানি। তো ভাই তুমি তো জানো যে তোমার এই 2r এখানে তুমি দিয়ে দাও, 2r তুমি বাদ দিয়ে দিতে পারো, তাই তোমার থাকবে হচ্ছে কি বলতো sin C/2 হচ্ছে কি বলতো sin B। ওকে, লিখলাম ভাইয়া। এখন আমার এই সি কোণের মান দরকার, আমার বি কোণের মান দরকার, কিন্তু ভাইয়া আমাকে তো এ কোণ আর বি কোণ দেওয়া আছে ভাই, আমাকে তো আর সি কোণ দেয় না। এখন আমি কি করতে পারি? তোমার কিছু করা দরকার নাই, কারণ আমরা জানি যে সি কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে এই দুটা কোণের
যোগফল। ওকে, তাহলে তুমি এখন আশা করি এই কোণটা যোগ করতে পারবে, 120 ডিগ্রি হবে। 180 থেকে 120 গেলে কত হবে আমাদের? 60 ডিগ্রি। ওয়াও, আমরা সিকোণ পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে হচ্ছে সাইন 60 ডিগ্রি ইজ টু হচ্ছে সাইন কত ডিগ্রি? 45 ডিগ্রি। ওকে, এখন সাইন 60 ডিগ্রি মানে সবারই মুখস্থ, √3/2 ইজ টু হচ্ছে সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2। ওকে, এখন ভাইয়া কি করা যায়? তোমাকে প্রমাণ করতে কি বল? তোমাকে প্রমাণ করতে বলছে ভাইয়া √3/2। আমার তো ভাইয়া কি আসছে এইসব, কি করি? আচ্ছা, এটা নিয়ে চিন্তা করার দরকার নয়, √3/2 রাখো। এই জিনিসটাকে তুমি কিন্তু এইভাবে লিখতে পারো, সেটা হচ্ছে কি দেখো, যে উপরে হচ্ছে √2, নিচে হচ্ছে 2। ভাই এটা আবার কি করলো? এটা আমি কিছু করিনি ভাই, আমি এখানে এই জিনিসটাকে আমি কি করছি, যে নিচে তো অমূলক সংখ্যা রাখা যাবে না, এই জন্য আমি √2 দিয়ে উভয়পক্ষকে গুণ করে দিছি। আচ্ছা, গুণ করো তো √2 আর 2, তাহলে ঠিক আছে ভাই। ওকে, তাহলে এখন কি করা যায়? এখন তুমি নিচ থেকে তুমি উভয়পক্ষে তুমি 2 বাদ দিয়ে দাও, তাহলে কি থাকে ভাইয়া? √3/2। ওয়াও, মিলে গেছে। তার মানে অ্যাকচুয়ালি নর্মালি এই জিনিসটাই যে আমরা এখানে আসলে কি কাজ করি তোমরা বুঝতে পারছো, যে আমরা এখানে জাস্ট নর্মালি সূত্র অ্যাপ্লাই করার পরে আমরা আমাদের অঙ্কটা সমাধান করে ফেলতে পারছি। এবং এই টাইপের ম্যাথ কিন্তু তোমার ঢাকা ভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন ভার্সিটিতে আসছে, এবং বলা যায় যে আমাদের এগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষা থেকে এমসিকিউ আকারে চলে আসতে পারে। আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি। তো পরবর্তী ম্যাথের মধ্যে তোমাকে বলা আছে ছোট হাতের a = twice b, বড় হাতের a = thrice b। তা আমার বোঝা যাচ্ছে যে এটা আসলে বাহুর কথা বলছে, এখানে আসলে কোণের কথা বলতেছে। তারপর আমরা এখানে অ্যাকচুয়ালি কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারি? তা আমরা যেখানে এই সূত্রটা অ্যাপ্লাই করি যে a/sin a = হচ্ছে b/sin b, তাহলে আমাদের অঙ্কটা অনেক অনেক দ্রুত সমাধান হয়ে যাবে। কারণ আমাদের এখানে এটাই বলছে আসলে যে ছোট হাতের a আর বড় হাতের মানে এই দুটোকে কম্বিনেশন করে আমাদেরকে অঙ্কটা করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে সাইনের সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে। ওকে ভাইয়া, করলাম। এখন আমরা কি করতে পারি? তুমি একটু নর্মালি চিন্তা করো যে আমাদের এখানে তোমার এই যে a আছে, a মানে আমরা কি লিখতে পারি? twice b লিখতে পারি, লিখে দাও twice b। আর এই যে সাইন a আছে, এই সাইন a মানে কি? thrice b, তার মানে কি? সাইন 3b। ওকে, তাই অ্যাকচুয়ালি এইটাই আমাকে বলা হয়েছে ইকুয়াল হচ্ছে আমার b/sin b। এখন ভাই কি করা যায়? এখন হচ্ছে তোমার এই যেখানে সাইন 3a, এই ফর্মুলা আমরা শিখে আসছিলাম যে সাইন 3a cos 3a, আশা করি মনে আছে। সাইন 3a মানে 34, cos 3a মানে 43। ওকে, 34 মানে কি লেখা যায়? 3 sin a - 4 sin কিউব b। তার মানে এখানে যদি b বলতো তোমার এখানে b লিখতে হবে, ওখানে অন্য কিছু লিখলে স্যাররা মাইন্ড করবে। তো এখানে তোমার b মানে একটা b কাটা যাবে। ওকে, 1/sin b। এখন ভাই কি করা যায়? এখন ভাইয়া তুমি যদি এখান থেকে সাইন বি কমন নিয়ে নাও, তাহলে কি হয় দেখো, সাইন বি কমন নিয়ে নাও, তাহলে তোমার থাকবে হচ্ছে 3 - 4 sin স্কোয়ার বি 1/sin b। ওয়াও, তো ভাই আমার তো সাইন বি কাটাকাটি চলে গেল। গুড, তাহলে তোমার থাকে হচ্ছে 2/3 - 4 sin স্কোয়ার বি ইকুয়াল টু হচ্ছে 1। এখন তুমি এখানে আর গুণ করে দাও, সাইন স্কোয়ার বি ইকুয়াল টু হচ্ছিল 2। তাহলে এখন তুমি যদি করো তাহলে তোমার থাকবে হচ্ছে 4 sin স্কোয়ার বি ইকুয়াল টু হচ্ছে তোমার 1, মানে যোগ বিয়োগ করে ফেলবা তুমি। তাই তোমার দাঁড়াচ্ছে সাইন স্কোয়ার বি ইকুয়াল হচ্ছে 1/4, তাই তোমার সাইন বি ইকুয়াল টু হচ্ছে 1/2। তুমি এখানে প্লাস মাইনাস রুট ওভার লিখবে, তো অবশ্যই এখানে প্লাস দেবে, কারণ তুমি স্থূলক মানে তুমি সূক্ষ্ম কোণটা নিয়ে কাজ করবা। তার মানে আমরা পুরোটাকে রুট ওভার করে দিয়ে প্লাস মাইনাস 1/2 পাইতাম, বাট আমি এখানে শুধুমাত্র পজিটিভ নিয়ে কাজ করতেছি। তার মানে সাইন বি ইকুয়াল হচ্ছে এটা, তার মানে বি ইকুয়াল হচ্ছে আমার সাইন ইনভার্স হাফ। তাহলে সাইন ইনভার্স হাফ হলে আমাদের অ্যাকচুয়ালি কত ডিগ্রি বলতো? 30 ডিগ্রি। তার মানে দেখো যে আমি কিন্তু এখানে একটি কোণ পেয়ে গেলাম যে 30 ডিগ্রি। তো এখন আমার বাকি যে কোণগুলো আছে সেগুলো কিন্তু আমার এখন বের করতে হবে। বাকি কোণগুলো বের করার কোনো ব্যাপারই না, যখন বি বের হয়ে গেছে এখন আমি বলতে পারি যে এ ইকুয়াল টু হচ্ছে আমার 3 × 30 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি। একই রকমভাবে তুমি সি কোণটা কিন্তু মুখে মুখে বের করতে পারো, যে 30 ডিগ্রি আর 90 ডিগ্রি যে যোগ করি তাহলে হয় কত? 120 ডিগ্রি। 180 থেকে 120 গেলে কত হয়? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তার মানে হচ্ছে 60 ডিগ্রি। এই হচ্ছে আমার তিনটা কোণের পরিমাপ। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এরপরে আমরা চলে আসবো হচ্ছে আমাদের পরবর্তী 3 নাম্বার এবং 4 নাম্বার ম্যাথের মধ্যে, এবং 3 নাম্বার 4 নাম্বার ম্যাথের মধ্যে আমি যে কোনো একটা ম্যাথ করে দেবো, এবং আমি দুটা ম্যাথের মধ্যে বলবো ভাই হ্যাঁ আপনি অবশ্যই 4 নাম্বার ম্যাথটা করে দেন, এটা দেখতে অনেক কঠিন। আসলে কঠিন, এটা একদমই সহজ, এটা ক্যালকুলেশনও কোনো ব্যাপার না, এটা তোমরা নিজেরা করতে পারবে। আমি তোমাদের 3 নাম্বারটা করে দিব। তো 3 নাম্বারটা তোমরা যদি বুঝে ফেলতে পারো তো আশা করা যায় তোমরা 4 নাম্বারটা ইজিলি খুব সহজে করে ফেলতে পারবে। তুমি একটু চিন্তা করো, তোমাকে বলা হয়েছে এখানে যে স্থূলক কোণটা কত। তো আমি দেখছি তোমাদের বইয়ের মধ্যে যতগুলো স্থূলক কোণ নির্ণয় করতে বলছে, বা এখন পর্যন্ত যতগুলো সময় পরীক্ষাতে স্থূলক কোণ বের করতে বলছে, স্থূলক কোণ বললে 120 ডিগ্রি হয়। জানি না স্যার এমনভাবে অঙ্কটা মিলাই দেয় যে স্থূলক কোণ বলা মানে 120 ডিগ্রি হয়ে যাওয়া।
ঠিক আছে। তো যাই হোক, আমি বলবো যে অনেক সময় তোমার যখন পরীক্ষার সময় টাইম না পাও এমসিকিউতে, খালি দেখবা যে স্থূলকোণ বলছে 120 ডিগ্রি দাগাই দিয়ে চলে আসবা। এটা কখন করবা? যখন তোমার হাতে সময় থাকবে না তখন, বা তোমার হাতে অঢেল সময়, আর তুমি তখন কি করতে যাচ্ছ যে অঢেল সময় আমি এখন 120 ডিগ্রি বসিয়ে দিয়ে চলে আসি, এই কাজটা করিও না। ঠিক আছে, তুমি যদি দেখো তোমার হাতে সময় নাই, তারপর তখন তুমি স্থূলকোণ দেখলে 120 ডিগ্রি বসা দিয়ে চলে আসবে। আর মজার ব্যাপার হচ্ছে যে তুমি এমসিকিউ পরীক্ষাতে অঢেল সময় কখনোই পাবে না, তোমার কাছে তোমার মধ্যে একটা তাড়াহুড়া থাকবে। আর তাড়াহুড়া থাকার কারণে আমি ম্যাক্সিমাম সময় দেখছি স্টুডেন্টরা বলে যে ভাই আপনি বসলেন স্থূলকোণ, আমি দাগাই দিয়ে চলে আসছি, আমার মিলে গেছে। কারণ আসলে এমসিকিউতে অঢেল সময় পাওয়া যায় না। ওকে, তাহলে চলো আমরা 3 নম্বরে চলে আসি। তোমাকে বলা হচ্ছে যে একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তো ত্রিভুজটা স্থূলকোণ কত? তুমি নর্মাল যে একটা যদি স্থূলকোণ যে একটা ত্রিভুজ তুমি চিন্তা করো যে এটা আমার একটা স্থূলকোণ ত্রিভুজ ABC, তাহলে এখানে আমাদের যেটা বৃহত্তর বাহুর বিপরীত কোণটা কিন্তু স্থূলকোণ হয়। আমি আবারও লাইনটা বলছি, খুব ইম্পর্টেন্ট, বৃহত্তর বাহুর বিপরীত কোণটা সবসময় স্থূলকোণ হয়ে থাকে। তুমি তার প্রমাণ এখানে নিজেই দেখতে পাচ্ছ। তার মানে ভাইয়া আমার যে এখানে 3টা বাহু দেওয়া আছে, আমি যদি তাকে এইভাবে চিন্তা করি যে তোমার এটাকে আমি দিলাম A, এটাকে দিলাম B, এটাকে দিলাম C, ঠিক আছে। তা আমার এখানে যে 3টা বাহু দেওয়া আছে, তার মানে আমি বলতে পারি যে আমার যে বৃহত্তর বাহুটা এখানে আছে 3, 5, 7, বৃহত্তর বাহুটা কত? 7। তার মানে আমি বললাম যে ভাই আমার ABটা হচ্ছে 7। তার মানে আমার এই যে বিপরীত কোণটা, সেই কোণটা হচ্ছে কি? cos C। আমি আবার বলতেছি, বিপরীত আমার যদি 7 যদি বৃহত্তর বাহু হয়ে থাকে, তার বিপরীত কোণটা কি হবে? এটাই করে তুমি C যদি চিন্তা করো, ছোট হাতের C, তাহলে তার বিপরীত কোণটা কি হবে? cos C। তার মানে মনে রাখবা যে আমরা এখানে cos C নিয়ে কাজ করব। তার মানে হচ্ছে -c²a²+b²/2ab। এবার তুমি এখানে মান বসে কাজ করবে। এখন অনেক সময় তুমি যদি এটাকে A, এটাকে B, এটাকে C দাও, তখন তোমার বৃহত্তর কোণ কিন্তু A হয়ে যাবে। তো এই জন্য আমি ABC দিয়ে কখনোই শিখাই না এই অঙ্কগুলো। আমি সাধারণত অঙ্কটাকে এইভাবে বলি যে তুমি একটা কাজ করো। কি কাজ করবা? cos A নাকি cos B নাকি cos C লেখার কোনো দরকার নাই। কেন ভাইয়া? কারণ আমি বলি তোমাকে, তুমি ইচ্ছে করলে এই বাহুটাকে তুমি কি ধরতে পারো? A ধরতে পারো না, কারণ তোমাকে তো বলে না যে এটাই A, এটাই B, এটাই C। তুমি যে কোনো একটা ধরতে পারো। বাট নর্মালি আমরা এভাবে চিন্তা করি যে প্রথমটা A, তারপরটা B, তারপরটা C। তার মানে এখানে স্থূল বাহুটা মানে বৃহত্তর বাহুটা হচ্ছে C, তারপরে তার বিপরীত কোণটা হচ্ছে cos C। সহজ কথা। তার মানে এটাকে তুমি এখানে মাইনাস করে দাও, -7², বাকিগুলোকে তুমি যোগ করে দাও, এবং এটাকে তুমি এখানে গুণাকারে নামিয়ে দাও। সূত্র কমপ্লিট। তাহলে এখন তুমি বলো আমাকে এই 7টাকে তুমি A ধরবা নাকি B ধরবা নাকি C ধরবা, তোমার উপর ডিপেন্ড করবে। তো নর্মালি যেহেতু এখানে A B C ভাবে চিন্তা করা, এই জন্য স্যারা বলে যে তুমি এখানে cos C কেই চিন্তা করো। বা তুমি যে বলো এটা আমি cos A ধরবো, কোনো সমস্যা নেই, কারণ তোমার এই দিকটা তো একই রকম আছে। cos A বললো এইটাই তোমার সেম, কারণ রেজাল্ট তোমার এটা, রেজাল্টটা তোমার এটা না। ওকে, তাহলে এখন তুমি এখানে ক্যালকুলেশন করবা, -1/2 চলে আসবে। কেমনি -1/2 আসলো? কারণ আমি বলছি স্থূলকোণ মানে 120 ডিগ্রি চলে আসে, আর 120 ডিগ্রি মানে cos ইনভার্স -1/2। ওকে, তার মানে হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। এটাও সেম ভাবে হবে, সব কাটাকাটি চলে যাবে। মানে আমি কিন্তু এখানে ক্যালকুলেশন করি নাই, আমি বলছি ক্যালকুলেশন করার দরকার নাই, এখান থেকে মানে -1/2 আসবেই যেমনি হোক। তার মানে তোমার এই জিনিসগুলো এখানে বসানোর পরে ক্যালকুলেশন না করে তুমি যদি বলো এখানে -1/2 আসবে, সারা টের পাবে না, কারণ তুমি বলো ভাই স্যার কাটাকাটি করছে, এমনি করছি। ও আচ্ছা ঠিক আছে, তার মানে -1/2টা আসতে বাধ্য। তার মানে C = cos ইনভার্স -1/2, তার মানে হচ্ছে 120 ডিগ্রি। ওকে, তো আমি আশা রাখতে পারি যে এরকম করে তোমাকে যখন স্থূলকোণ বলে, তারপর কোণ ত্রয় বের করতে বলে, তোমাকে অনুপাত দিয়ে দেয়, তুমি ইজিলি সমাধান করে ফেলতে পারবে। আমরা আমাদের পরবর্তী টাইপে চলে এলাম। তো এই টাইপের মধ্যে তোমাকে বলা হয়েছে যে ক্ষেত্রফল নির্ণয় করা সংক্রান্ত। তো এখন ক্ষেত্রফল নির্ণয় করা সংক্রান্ত এই যে টাইপের যে সূত্রটা আছে, এই সূত্র কিন্তু আমরা অনেক আগে থেকে দেখে এসেছি। যে আমি তোমাকে কখনো বলি যে অর্ধ পরিসীমা করলে কি হবে, তোমরা বলবা ভাইয়া A + B + C/2। এটা আমরা সবাই জানি যে S মানে আমরা অর্ধ পরিসীমা জানি আসছে। আর যখন আমরা তোমাকে ক্ষেত্রফল বের করতে বলি, তখন তুমি বলা যাবে ক্ষেত্রফল যদি আমরা অর্ধ পরিসীমা দিয়ে বের করি, তাহলে জিনিসটা এরকম হয় যে আগে আমাকে অর্ধ পরিসীমা বের করতে হবে, তারপর আমাকে প্রত্যেকটা বাহু থেকে এই অর্ধসীমাটাকে বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ S - B। জিনিসটা ঠিক এরকম। ওকে, এটা আমরা সবাই জানি যে আমাদের অর্ধ পরিসীমা দিয়ে আমরা ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। ওকে, তাহলে এখন চলো আমরা এই যে আমাদের দুটো অঙ্ক প্রায় একই রকম আছে, 2 আর 3 আমাদের একই রকম। তো চলো আমরা এই 2, 3-এর মধ্যে যে কোনো একটা অঙ্ক করার চেষ্টা করি। আর একটা কথা বলে দিই যে 2 নাম্বারটা তোমরা নিজেরাই করতে পারবে, কিন্তু এটার অ্যান্সারটা অবশ্যই 84, মানে একটু মুখস্থ রাখতে হবে। তুমি বলো ভাইয়া অঙ্ক করানোর আগে মুখস্থ বলতেছেন আপনি, এটা আবার কেমন ধরনের কথা? কারণটা হচ্ছে ভাই কি, যে যখন এটা বিশাল বড় √, অনেক বড় একটা মান আসবে যার মানটা হচ্ছে 84। সো যখন তুমি বিভিন্ন ভার্সিটিতে যাবা এবং ক্যালকুলেটর তোমাকে ইউজ করতে দিবে না, তখন কিন্তু তুমি বলতে পারবে না যে অ্যাকচুয়ালি এটার মানটা কত। কারণ বিভিন্ন ভার্সিটিতে এই অঙ্কটাই আসছে অনেকবার 13, 14, 15 দিয়ে। ঠিক
ঠিক আছে, তখন তোমাকে বলে যে এটা ক্ষেত্রফল কত হবে, তখন তুমি মেইন নিয়ম অঙ্কটা করলা, সমস্যা নাই। কিন্তু এই যে বিশাল বড় রুট ওভারে যে একটা মানটা থাকে তার মানটা হবে 84, তার মানে তুমি বুঝতে পারছো যে এখানে অ্যাকচুয়ালি কত বড় মানটা হবে এখানে। তো এই জন্য আমি সবসময় এটা ক্লাসে বলি যে আমাদের 13, 14, 15 দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলে যদি বিভিন্ন ভার্সিটিতে বারবার এসেছে, তার মানে আমরা এই জিনিসটা একটু মুখস্থ রাখার চেষ্টা করব। ওকে, আর এগুলো তোমার বোর্ড এক্সামে দিতেই পারে, তোমার যে কোনো সময় তোমার এখানে বোর্ড পরীক্ষা দিতে পারে, কিন্তু এই জন্য আমরা একটু সেফ জোনে থাকবো। ওকে, তো চলো আমরা 3 নাম্বার ম্যাথটা একটু করার চেষ্টা করে ফেলি। তো 3 নাম্বার ম্যাথের মধ্যে আমাকে তারা 3টা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে ABC। তার আমি বলবো যে আমার প্রথমটা হচ্ছে এ ইকুয়ালটা আমি লিখে ফেললাম যে এ ইকুয়ালটা আমার কি অ্যাকচুয়ালি। তারপর আমার বি ইকুয়াল টু যা দেওয়া আছে আমি সেটা একটু লিখে ফেললাম, z/x প্লাস x/y। আবার সি ইকুয়াল টু আমার x/y প্লাস হচ্ছে কি y/z, আমি লিখে ফেললাম জাস্ট। ওকে, এখন আমি কি করবো এখান থেকে, যেহেতু আমাকে ক্ষেত্রফল বের করতে বলছে এবং আমাকে বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুগুলোর দৈর্ঘ্য এবং আমাকে ক্ষেত্রফল বের করতে বলছে, সেহেতু আমি এখানে অর্ধ পরিসীমা দিয়ে অঙ্কগুলো করবো। তার মানে এস ইকুয়াল টু হচ্ছে আমার 3টাকে আমি যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিব, তার মানে 1/2 y/z প্লাস z/x প্লাস z/x প্লাস x/y প্লাস x/y প্লাস y/z। ভাই এখানে আপনি কি করলেন? ভাই এখানে আমি অ্যাকচুয়ালি কিছুই করি নাই, আমি এখানে যেহেতু 2টা পুরাটা নিচেই ছিল আমি এই 2টাকে সামনে দিয়ে দিচ্ছি, আর কিছু করিনি। ওকে, তাহলে এখন তুমি দেখো যে তোমার এখান থেকে অ্যাকচুয়ালি কি পাওয়া যাচ্ছে। তুমি কিন্তু এখান থেকে y/z তুমি এখান থেকে 2টা পাচ্ছ, সব 2টা করে পাচ্ছ। তার মানে তুমি যখন সামনে একটা 2 আবার কমন নেবে তখন হাফ আর 2 কাটাকাটি যায়, তোমার শুধুমাত্র থাকবে y/z প্লাস z/x প্লাস x/y। তুমি একটু ক্যালকুলেশন করলে বুঝতে পারবা যে আমার এখানে দুটো y/z, দুটো z/x, তো সেই 2 যদি আমি আবারও সামনে কমন নিয়ে নিই তখন আমার থাকবে হচ্ছে y/z, z/x, x/y এবং আমার 2 আর 2 কাটাকাটি চলে যাচ্ছে। ওকে ভাই, আমি অর্ধ পরিসীমা বের করে ফেললাম। তো এখন আমি কি করবো ভাইয়া? এখন হচ্ছে তুমি s-a বের করবে। কি বের করবে? s-a। তো আমি এই জিনিসটা একটু কাজ করি, এস তো আমার বের হয়ে গেল, কোন জায়গাটা আমি আচ্ছা এটাই মুছে দিই, কারণ এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার দরকার নেই। ওকে, তা আমি এখন এখানে কি করতে পারি, আমি এখানে একটা করে মান বের করবো, s-a বের করবো। জিনিসটা একবারে বুঝে নাও, এস হচ্ছে পুরোটা, তার থেকে এ কে বিয়োগ করবা। তা তোমাকে জিনিসটা লেখার দরকার নেই, এস হচ্ছে এটা, এ হচ্ছে এটা। তার মানে এস থেকে যখন আমি এ কে বিয়োগ করবো তখন আমার y/z, z/x, y/z, z/x থাকবে কি x/y, জাস্ট এতটুকু লিখো। এরপর তুমি লিখবে কি s-b, এস থেকে বি কে বিয়োগ করো, তাহলে তোমার z/x, x/y, তাহলে আমার কি বাদ যাবে? y/z নাই। ওকে, আমি y/z লিখে দিলাম। এরপর লাস্ট আমি লিখবো কি s-c। কেন ভাই এগুলো করতেছে একটু পরে বুঝবা। s-c, s-c তে x/y, y/z, x/y, y/z, x/y, কই গেল y/z, তাই z/x বাদ আছে, z/x, এগুলো আমরা একটু দেখে শুনে বসাবো। ওকে, এখন আমার দেখো যে তারা আমাকে ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে আমার ক্ষেত্রফলের ফর্মুলাটা ছিল কিন্তু s-a, s-b, s-c। এই জন্য আমি আগে থেকে এগুলো বের করে রাখছি। ওকে, এখন তুমি চিন্তা করো যে এক্স বলতে তুমি কি জানো, এক্স বলতে তুমি যা জানো সেটা তুমি আগে একটু লিখে দাও, y/z প্লাস z/x প্লাস হচ্ছে x/y। এখন বাকিগুলো কিন্তু আমার গুণ অবস্থাতে আছে, s-a কি লেখো এগুলো তুমি দেখে বসিয়ে দাও, x/y, y/z, z/x। ওকে, লিখে ফেললাম। এখন কি করো ভাইয়া? এখন আর তোমার কিছু করো, তোমার অ্যান্সার চলে আসছে। কেমনি ভাইয়া? তুমি দেখো y কাটা, z কাটা, x কাটা। এখন তোমার এই যা অর্ধ পরিসীমা ছিল সেটাই তোমার চলে আসছে, খালি একটা কি আসছে বলতো, এক্সট্রা তোমার একটা রুট ওভার চলে আসছে, আর কিচ্ছু না। ওকে, তারপরে আমরা যদি 3 নাম্বার ম্যাথটা বুঝতে পারি, এত কঠিন একটা ম্যাথ, তাহলে আমাদের প্রথম ম্যাথটা বোঝা কোনো মানে দ্বিতীয় ম্যাথটা পারা কোনো ব্যাপারই না। ওকে, তো আমি জাস্ট তোমাকে 2 আর 3 মধ্যে 3 নাম্বারটা করে দিলাম, 2 নাম্বারটা এখন তুমি আমার নিজ দায়িত্বে করবে। লাস্ট আমাদের ম্যাথটা হচ্ছে কি দেখো, লাস্ট ম্যাথটা অনেক সময় পরীক্ষাতে আসছে, বিভিন্ন ভার্সিটিতে বলো আর বোর্ড পরীক্ষাতে এমসিকিউতে যে কোনো সময় তোমার দিয়ে দিতে পারে। তো চলো আমরা প্রথম ম্যাথটা একটু করে ফেলি। তো এখানে লক্ষ্য করতেছি আমরা এখানে 3টা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, তারপর বলছে কোণ এ এর সাহায্যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো অঙ্কটা খুবই মজার, যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, তোমাকে আমি বলছিলাম যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল অনেকগুলো আছে, হাফ AB সাইন সি, তারপর তোমার বিসি সাইন সি, এভাবে। তোমাকে যদি এ কোণ বলছো তার মানে অ্যাকচুয়ালি তোমার সাইন এ রাখতে হবে। তবে সামনে কি হবে? সামনে হবে বিসি হাফ। তার মানে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল তোমাকে এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে, যে তোমাকে এ কোণ বলে দিচ্ছে। যদি বি কোণ বলতো তখন তুমি বলতে সাইন বি, তখন এখানে কি বলতো? হাফ এ সি। ওকে, যেহেতু আমাকে এ বলছে তার মানে আমি বলবো সাইন এ, আর এখানে কি হাফ বিসি। ওকে ভাইয়া, বিসি আছে, এই সর্বনাশ, এ ভাই এ কোথায় পাবো? এ কোণে মানটা আমাকে কে দিবে? এ কোণে মানটা আমার দেওয়া নাই।
এটার জন্য তোমাকে এখন সুন্দর করে বলতে হবে যে cos a ইকুয়াল টু হচ্ছে -13 স্কোয়ার, তারপর হচ্ছে তোমার 7 স্কোয়ার 8 স্কোয়ার 2 ইন্টু 7 ইন্টু 8। ভাই আপনি এটা কেন করলেন? এটা করার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে দেখো যে তোমার কিন্তু এ কোণটার দরকার। এখন এ কোণের জন্য তোমাকে কিন্তু তারা 3টা বাহু দিয়ে দিচ্ছে, তাহলে 3টা বাহু দেওয়া থাকলে সেখান থেকে কোণটা বের করা যায় কিনা? অবশ্যই যাবে। এই জন্য আমি লিখলাম cos a মানে এ কোণের বিপরীত বাহুটাকে তোমাকে মাইনাস করে দিতে হবে, তারপর তুমি নর্মালি আগাইতে থাকো। ওকে, এখান থেকে ক্যালকুলেশন করে -1/2 আসবে, তাহলে অতএব a ইকুয়াল তুমি এখান থেকে পাবো হচ্ছে 120 ডিগ্রি, কারণ -1/2 মানে হচ্ছে cos 120 ডিগ্রি মান বোঝায়। ওকে, এরপরে আমরা কি করব? এরপরে আমরা হাফ ইন্টু বিসি 7 ইন্টু 8 আর সাইন এ, তার মানে হচ্ছে সাইন 120 ডিগ্রি। এবার তুমি বুঝতে পারছো যে বাকিটুকু আমি করে দিব না, কারণ আমার যেহেতু এ কোণের মান বের হয়ে গেছে, আমার বিসি বাহুর মান দেওয়া আছে, সবই দেওয়া আছে, তার মানে আমাদের এই অঙ্কটাতে এক্সট্রা ভাবে আমাকে cos a এইখান থেকে এ কোণের মানটা বের করে নিয়ে আসা লাগছে, তারপরে আমি জিনিসটা এখানে বসিয়ে অ্যান্সারটা বের করে ফেলতে পারছি। ওকে, তো আমাদের ত্রিভুজের গুণাবলী সংক্রান্ত এই টাইপের মধ্যে যা যা ম্যাথ ছিল, যে টাইপের ম্যাথ ছিল, আমি প্রত্যেকটা টাইপ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এবং আশা করি তোমরা যে অঙ্কগুলো আমার এখান থেকে বুঝতে পেরেছো, সেই অঙ্কগুলো থেকে কিন্তু সাধারণত বোর্ডে পরীক্ষাতে ইনশাল্লাহ আসবে। এখন আমি তোমাদের জাস্ট বেশ কিছু কথা বলি যে ফার্স্ট পেপারের 7.1 থেকে 7.7 এই যে পুরো সিরিজটা আমি তোমাদের করালাম, এই পুরো সিরিজের মধ্যে আমি কিন্তু তোমাদের অসংখ্য ম্যাথ করে দিচ্ছি, অসংখ্য টেকনিক শিখিয়েছি, অসংখ্য টাইপ বুঝিয়েছি। তো এখন আমি তোমাদেরকে জাস্ট একটাই কাজ দেবো, সেটা হচ্ছে যে তুমি যদি ত্রিকোণমিতিতে ভালো করতে চাও, তুমি যদি তোমার পরবর্তী অ্যাডমিশনে ভালো করতে চাও, তোমার টার্গেট যদি বুয়েট কুয়েট রুয়েট চুয়েট হয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই আমার ত্রিকোণমিতি 7.1 থেকে 7.7 এই যে আমি যতগুলো তোমাকে চ্যাপ্টার করিয়েছি, যতগুলো টাইপ, যতগুলো টপিক, যতগুলো শর্টকাট বুঝিয়েছি, তুমি প্রত্যেকটাই সুন্দর করে খাতায় নোট করে আমাদের গ্রুপের মধ্যে মাস্ট সাবমিট করবে। এবং এই ত্রিকোণমিতির উপরে আমি কিন্তু কিছুদিন পরে তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিব, সেই চ্যালেঞ্জটা বেশি দিন স্থায়িত্ব করবে না, জাস্ট 3 দিন থাকবে। আবারও বলছি, এই চ্যালেঞ্জটা জাস্ট 3 দিন থাকবে। এই জন্য আমি চাই যে তোমরা ফার্স্ট টু লাস্ট এখনই ম্যাথগুলো কমপ্লিট করে রেখে দাও, যখনই আমি তোমাকে চ্যালেঞ্জের কথা বলবো তখনই তুমি সেই চ্যালেঞ্জের মধ্যে অংশগ্রহণ করে ফেলবে। এখন এই চ্যালেঞ্জের মধ্যে অংশগ্রহণ করলে অ্যাকচুয়ালি তুমি কি পাবে সেটা আমাদের গ্রুপের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। তো আমি চাচ্ছি যে তুমি অবশ্যই 7.1 থেকে 7.7 প্রত্যেকটা টপিক খুবই সুন্দর করে খাতায় নোট করে রাখো, কারণ যখনই আমরা বলবো তখনই তোমাকে এটা সাবমিট করতে হবে। আর প্রাইস কি থাকতেছে সেটা আমরা গ্রুপে না হয় বলে দিলাম। তো যাই হোক, ত্রিকোণমিতি ফার্স্ট টু লাস্ট তোমরা আমার সাথে যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত করেছো, আশা করি তোমাদের ত্রিকোণমিতিতে তেমন কোনো প্রবলেম হবে না। আর ত্রিকোণমিতিতে 100% কমন দেওয়া এটা কিন্তু কখনোই সম্ভব নয়, বাট 100% বলতে ভাইয়া তাহলে আপনি কি বোঝা যাচ্ছেন 1-2 মার্ক কমন আসবে? এরকম কিছু না ভাইয়া, হয়তো বা এখান থেকে একটা ম্যাথ ছুটে যেতে পারে। একটা ম্যাথ ছুটে যাওয়া মানে কি 10 মার্ক ছুটে যাওয়া না, 4 মার্কের কথা বলা হচ্ছে বা 2 মার্কের কথা বলা হচ্ছে। বাট আমি যে টাইপগুলো করেছি আমি আশা রাখতে পারি যে এই টাইপগুলো থেকেই তোমরা কমন পাবে। বাট এই টাইপগুলো করার পরে তোমাদেরকে আমি যেগুলো হোমওয়ার্ক বলতাম সেগুলো কিন্তু তোমাকে মাস্ট করতেই হবে। ওকে, তো আমাদের ত্রিকোণমিতির সিরিজটা 7.1 থেকে 7.7 এখানে সমাপ্ত হলো।